ভেতরে আসবো ম্যাম? হুম, আসুন। তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো? মায়ে কিছু না বলে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মারলো। তোর সাহস হয় কি করে তোর অফিসের বসকে তুমি করে বলার? আমি তোর বন্ধু নাকি গার্লফ্রেন্ড, কোনটা যে তুমি করে বলিস? আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এরপর থেকে কখনোই আমাকে তুমি করে বলবি না। যদি বলিস তাহলে এর থেকে আরো খারাপ অবস্থা করব। নে, এখন এই পেপারে সাইন কর। আমার সামনে একটা কাগজ দিয়ে আমি কাগজটা সাইন করে বাইরে আসবো, তখন মায়া আমাকে ডেকে আবার বলল, চলে যাচ্ছিস কেন? তাহলে কি করব? এই ফাইলগুলো 2 দিনের ভিতরে রেডি করে দিবি। ধর। এক গাদা ফাইল দিয়ে আমি এত ফাইল 2 দিনের ভিতরে কিভাবে করব? আমি জানি না, তোকে টাকা দিয়ে কাজ করাই, তাই আমি যা বলবো সেটাই করবি। কিন্তু কথা না বলে এখন এখান থেকে চলে যা। আমাকে কিছু বলতে দিল না। জানি না আমার সাথে কেন এমন করছে। কিছুই বলবো না। একটা সময় আসবে যখন ও আমার মন জয় করার জন্য ঘুরবে, কিন্তু পারবে না। অনেকগুলো ফাইল হাতে ধরিয়ে দিয়েছে, যেটা রেডি করতে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে, এবং এটা কিনা করতে হবে আমাকে মাত্র 2 দিনে। যত কথা বলবো তত সময় নষ্ট হবে, তাই দেরি না করে কাজ করা শুরু করে দিলাম। এবার আসুন আমার পরিচয়টা দিয়ে নেই। আমি সাজ্জাদ। আপনজন বলতে কেউই নেই, অনাথ। আর এতক্ষণ যার সাথে কথা হলো সে আমার এক্স, এখন আমার অফিসের বস। গত 2 দিন হলো এখানে চাকরি নিয়েছি। যখন চাকরি নিয়েছি তখন জানতাম না যে আমার এক্সই অফিসের বস। আজই এক মিটিংয়ে জানতে পারলাম এখন থেকে নাকি ইনি এই অফিস দেখাশোনা করবেন। তো চলুন গল্পে ফেরা যাক। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চ করে এসে আবার কাজ করতে লাগলাম। 4টার সময় অফিস ছুটি হয়ে গেল। এখনও অনেক ফাইল বাকি আছে। মনে মনে ভাবলাম এই ফাইলগুলোর কাজ বাসায় গিয়ে করব। তাই ফাইলগুলো নিয়ে বাসায় এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ফাইলগুলো কাজ করতে লাগলাম। সব কাজ করতে করতে রাত 1টা বেজে গেল। আমার সকল কাজ শেষ। এই ফাইলের আর কোনো কাজ নেই। কালকে অফিসে গিয়ে ম্যামকে জমা দিয়ে দেবো। অনেক রাত হয়ে গেছে, এখন দেরি করা যাবে না, তাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠলাম 8টা 50 বাজে। 9টার সময় আমার অফিস। হাতে মাত্র 10 মিনিট আছে। লেট করে গেলে আবার ম্যাম খবর করে দেবে। তাড়াতাড়ি করে বিছানা ছাড়লাম। তারপর কোনো রকমে ফ্রেশ হয়ে নাস্তা না করে ফাইলগুলো নিয়ে অফিসে চলে গেলাম। কারণ যে টাইম আছে সেই টাইমে আমি নাস্তা করতে পারবো না। তার চেয়ে ভালো হবে দুপুরে লাঞ্চ করে নেব। অফিসে এসে দেখি 5 মিনিট লেট। একটু শান্ত হলাম, এতটুকুর জন্য বোধহয় কিছু বলবে না। তাই নিজের ডেস্কে গিয়ে ফাইলগুলো ঠিক করছিলাম, তখন পিয়ন এসে বলল, আপনাকে ম্যাম ডাকছে, এক্ষুনি আপনাকে তার কেবিনে যেতে বলল। ঠিক আছে ম্যামকে বলুন আমি যাচ্ছি। আমি ফাইলগুলো নিয়ে ম্যামের কেবিনে দরজার কাছে গিয়ে বললাম, ম্যাম আসবো? হুম, আসুন। ফাইল নিয়ে এসেছেন কি? জি ম্যাম, এই নেন আপনার ফাইল। বলে ফাইলগুলো মায়ের হাতে দিলাম। মা এই ফাইলগুলো হাতে নিয়েই আমাকে কষে একটা থাপ্পড় মেরে বলল, কি পেয়েছেন আপনি? এটা কি আপনার বাবার অফিস? যখন মন চাইবে আসবেন। আজকে লেট করে কেন এলেন? ম্যাম রাস্তায় অনেক জ্যাম ছিল তাই আসতে দেরি হয়েছে। আমার কাছে এইসব জ্যাম চলবে না বলে দিলাম। আজকের পর থেকে দেরি হলে আপনার খবর আছে। এখন বেরিয়ে যান আমার কেবিন থেকে। আমি চুপচাপ কেবিন থেকে বের হয়ে এলাম। ঠিক করলাম এই অফিসে আর চাকরি করব না। ডেস্কে এসে রিজাইন লেটার লিখে ম্যামের কেবিনে গেলাম এবং তার হাতে লেটারটা দিলাম। কিসের লেটার এটা? আমি চাকরিটা ছেড়ে দেব, এখানে কাজ করব না, এটা আমার রিজাইন লেটার। আপনি বোধহয় ভুলে গেছেন আপনি আমাদের সাথে চুক্তি করেছেন। আপনি 3 বছরের আগে চাকরি ছাড়লে জেলে যেতে হবে। আমি এমন কোনো চুক্তি আপনাদের সাথে করেছি বলে তো আমার মনে পড়ছে না। তখন মায়া আমার সামনে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এটা ভালোভাবে পড়ুন। আমি কাগজটা পড়তে লাগলাম। এখানে স্পষ্ট লেখা আছে, আমি সাজ্জাদ বলছি, আমি এই কোম্পানির সাথে 3 বছরের চুক্তি করেছি এবং এই 3 বছর আগে চাকরি ছেড়ে দিলে আমাকে জেলে যেতে হবে। নিচে আমার স্বাক্ষরও করা। আমি কাগজটা ছিটে যাবো তখনই ওটা ছিঁড়ে লাভ নেই। এই কাগজ 1000টা ফটোকপি আছে আমার কাছে। যত ছিঁড়বে তত বের হবে। আপনি আমার স্বাক্ষর কখন নিয়েছেন? মনে পড়ে কালকে তুমি কয়টা কাগজে ফাইলের স্বাক্ষর করেছিলে? সেখানে এটাও ছিল। যত যাই করুন, আমি আপনার সাথে কাজ করব না। যতই চেষ্টা করো না কেন, তুমি এই চাকরি ছাড়তে পারবে না, বুঝছো? তুমি আমাদের সাথে চুক্তি করেছো। এখন বেশি কথা না বলে নিজের ডেস্কে গিয়ে বসে কাজ করো। আমি মায়ের কেবিন থেকে বের হয়ে নিজেকে নিজে গালি দিতে লাগলাম। কালকে কেন স্বাক্ষর করার সময় দেখলাম না? কেন যে এখানে মরতে চাকরি নিতে এলাম? এখন আর কিছু করার নেই। নিজের ডেস্কে বসে কাজ করছিলাম, তখন সোহান আমার কাছে এসে বলল, ম্যাম তোর সাথে অমন ব্যবহার করলো কেন? কেমন ব্যবহার করলো? না জানার ভান করেই বললাম, থাক, এখন আর ভাব করতে হবে না, বল ওই রকম কেন করলো? আরে কিছুই করিনি, একটু লেট করে আসার জন্য কথা শুনেছি এই আর কি। ও,
আচ্ছা শোন, আগামী শুক্রবার আমার বিয়ে, তোকে কিন্তু তার আগের দিন চলে আসতে হবে। আরে না, আমি এসব বিয়েতে আসবো না। এইসব কথা শুনছি না তোর। আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমার বিয়েতে আসতেই হবে। বুঝেছি, এখন যা, চেষ্টা করবো যাওয়ার। চেষ্টা করলে চলবে না, তোকে আসতেই হবে। আমি কি করব বুঝতে পারছি না। আমার এমনিতে এইসব বিয়ে ভালো লাগে না, তারপরও ও আবার আমার বেস্ট ফ্রেন্ড, না করতেও পারবো না। অনেকক্ষণ ভেবেচিন্তে বললাম, ঠিক আছে যাবো, তবে একটা শর্ত আছে। এখন আবার কিসের শর্ত? আমি বিয়ের দিনেই যাব, সেদিনই বাসায় চলে আসবো। কেন বিয়ের আগের দিন আসবে? না, আমি বিয়ের আগের দিন আসতে পারবো না, আমার অনেক কাজ থাকে, তুই তো জানিসই। ঠিক আছে, তাহলে শুধু শুক্রবারে আসিস। হ্যাঁ, এখন নিজের জায়গায় যা, নাহলে ম্যাম দেখলে রাগারাগি করবে। ওকে, তাহলে আসিস কেমন? এবং কোনো দরকার পড়লে আমাকে কল করবি, এই কয়েকদিন অফিসে আসবো না। ওকে। তারপর সোহান চলে গেল, আমি আমার মতো কাজ করতে লাগলাম। সেদিনের মতো কাজ শেষ করে বাসায় এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু বাইরে বের হলাম। আজকে সোহানকে বাইরে আসতে বললাম না, আমি জানি এখন ওর বিয়ের কাজে ব্যস্ত আছে, তাই আমার অন্য বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। পরের দিন সকালে অফিসে গেলাম, বিকেলবেলা চলে এলাম। আনন্দের বিষয় হলো এটা যে আজকে সারাদিন ম্যাম আমাকে ডাকেনি। দেখতে দেখতে সোহানের বিয়ের দিনও চলে এলো। বিয়ের দিন সকালে সোহানের বিয়েতে আমার যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সোহান অনেকবার কল দিয়েছে, তাই যেতে হবে। সকালে নাস্তা করে ফ্রেশ হয়ে বাসার বাইরে এলাম। তারপর একটা রিক্সা নিয়ে চলে গেলাম সোহানের বাসার দিকে। সোহানের বাসায় আসার পর রিক্সা থেকে নেমে ভাড়াটা দিলাম। আজকে সোহানের বাড়ি চেনা যাচ্ছে না, পুরো বাড়ি বিয়ের সাজে সাজানো। আমি গুটি গুটি পায়ে বাসার ভিতরে ঢুকলাম। ভেতরে এসে দেখি সবাই সোহানের বউয়ের সাথে গল্প করছে। আমাকে দেখে সোহানের আম্মু আমার কাছে এসে বলল, সাজ্জাদ, কখন এসেছো? আন্টি এইমাত্র এসেছি। আচ্ছা সোহান কোথায়? সোহানের রুমে আছে, যাও তুমিও রুমে যাও। আমি সোহানের রুমের দিকে যেতে লাগলাম। আসলে এই বাসায় অনেকবারই এসেছি, তাই বাসায় কোথায় কার রুম এটা আমার জানা আছে। তাছাড়া অনেক যাতায়াত করার কারণে সোহানের আব্বা আম্মা আমাকে চেনে। সোহানের দরজার কাছে গিয়ে বললাম, সোহান ভেতরে আসিস নাকি? সোহান আমাকে ভেতরে যেতে বলল। আমি ভিতরে গিয়ে দেখি সোহান ওয়াশরুমের ভিতরে। একটু পর বের হয়ে বলল, এত দেরি করে এসেছিস কেন? আরো তাড়াতাড়ি আসতে পারলি না? কোথায় দেরি করে এসেছি, আমার সময়ের আগে আমি এসেছি। খাওয়া দাওয়া করেছিস? হ্যাঁ, সকালে নাস্তা বাসা থেকে করে এসেছি। ঠিক আছে, তাহলে চল, তোকে তোর ভাবির সাথে পরিচয় করিয়ে দেই। ঠিক আছে চল। তারপর সোহানের ওয়াইফের সাথে আমার পরিচয় করে দিল। তারপর আমরা তিনজন মিলে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে আমার চোখ গেল দরজার দিকে। দেখলাম মায়া বাসার ভিতরে আসছে। তখন আমি সোহানকে বললাম, তুই ম্যামকে আসতে বলেছিস নাকি? আসতে বলেছিলাম। তাকে বলেছিস কেন? হাজার হোক সে আমাদের অফিসের বস, তাকে তো বলতেই হবে না, না বললে তো আর হবে না, বুঝিস না? কেন, ম্যামের সাথে তোর কোনো ঝামেলা হয়েছে নাকি? সেসব কিছু না, এমনি বললাম। তারপর সোহান ম্যামকে দেখতে পেল। সোহান উঠে গিয়ে ম্যামের কাছে গিয়ে বলল, ম্যাম ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কোথায় ছিলে? তোমাকে কখন থেকে খুঁজছি। এই তো ম্যাম, ওইদিকে বসে গল্প করছিলাম। আসুন, আপনাকে আমার ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দেই। ঠিক আছে চলো। তারপর সোহান ম্যামকে নিয়ে ওর বইয়ের কাছে গেল। তারপর তাদের পরিচয় করে দিল। পরিচয় শেষে সোহান আমাকে কোথাও দেখতে পেল না, তাই সোহান আমার নাম্বারে কল করলো, কিন্তু নাম্বার বন্ধ। সোহান বারবার কাকে কল করছে এটা দেখে ম্যাম বলল, কি হয়েছে? কাকে কল করছো? সাজ্জাদকে কল করেছি, কিন্তু ওর নাম্বার বন্ধ বলছে। দেখি ওর নাম্বারটা আমাকে দাও তো, আমি কল দেই। সোহান আমার নাম্বারটা ম্যামকে দিল। ম্যামও বারবার কল দিতে থাকলো, কিন্তু ফোন শুধু বন্ধ বলছে। এদিকে আমি সোহান ম্যামের সাথে কথা বলার সময় চুপ করে বাড়ি থেকে বাইরে চলে এসেছি। এখন বাসায় না গিয়ে নদীর পাড়ে যাচ্ছি। যদি বাসায় যাই তাহলে বলা যায় না সোহানও বাসায় চলে আসতে পারে। ফোনটা বন্ধ করে রেখে দিয়েছি, যেন ওরা আমাকে ফোন দিলে ফোন বন্ধ থাকে। বিয়ে বাড়ি কেন এলাম এটা সবার মনে প্রশ্ন থাকতে পারে, তার উত্তরটাও দিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন মায়া আমার সাথে এমন ব্যবহার করে। আমি ভালো করেই জানি মায়া সবার সামনে আমাকে কোনো না কোনোভাবে অপমান করবেই, সেই জন্য আমি সেখান থেকে চলে এসেছি। একটু পর নদীর পাড়ে এলাম। দূরে দেখলাম একটা গাছের নিচে ফাঁকা জায়গা আছে, সেদিকে হাঁটা ধরলাম। গাছটার দিকে যাচ্ছি তখনই কেউ পিছন থেকে বলে উঠলো, ভাইয়া ভালো আছেন? পেছন ফিরে তাকিয়ে দেখি আমার আগের জেলার একজন ছোট ভাই, নাম রায়হান। রায়হান, এতদিন পর হঠাৎ তুই? হ্যাঁ ভাইয়া, এখানে একটা কাজে এসেছি, কিন্তু আপনি এখানে কেন? আমি তো কয়েক বছর ধরে এই শহরেই থাকি। কেন? জেনে বলছিস কেন এখানে থাকি? কেন ভাইয়া, মায়া আপু আপনার কাছে ক্ষমা চায়নি? কি বলিস এসব? মায়া আমার কাছে ক্ষমা চাইবে কেন? উল্টে সে আমার বসে আমাকে আরো বেশি বেশি অপমান করছে। আপনি বল বলছেন ভাই, মায়া আপু তো কয়েকদিন আগে আমাদের বাসায় গিয়েছিল। তোদের বাসায় কেন গিয়েছিল?
আসল সত্যটা জানতে। বুঝতে পারছি না ভালোভাবে, পুরো ঘটনা খুলে বল। আচ্ছা ভাইয়া, তাহলে শোনেন। মাসখানেক আগে মায়া আপু হঠাৎ করে আমাদের বাসায় এসেছিল এবং এসে আমায় বলে ইরার বাসায় নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি মায়া আপুকে ইরার বাসায় নিয়ে গেলাম। কিন্তু অবাক করার বিষয় হলো, ইরার ক্যান্সার হওয়ার কারণে সে মারা গিয়েছিল। সেটা শুনে মায়া অনেক কষ্ট পায়। সে চলে আসতে যাবে, তখন ইরা আপুর আম্মু তার হাতে একটা চিঠি দেয়। সেটা পড়ে মায়া আপু পড়ে অনেক কান্না করেছিল এবং আমাকে বলেছিল আমি অনেক বড় ভুল করেছি, যেটা আমাকে ঠিক করে নিতে হবে। তারপর আমাকে বাসায় নামিয়ে দিয়ে ও চলে এসেছিল। চিঠিতে কি লেখা ছিল জানতে পারিসনি? না, সেটা আমাকে বলেনি যে চিঠিতে কি লেখা ছিল। মায়া আপু চিঠিটা নিজের সঙ্গে করে নিয়ে এসেছে। যদি সব সত্যি জেনেই থাকে, তাহলে মায়া আমাকে এমনভাবে অপমান করে কেন? সেটা তো মায়া আপুই বলতে পারবে। তবুও আমি আপুর কাছে থেকে শুনে আপনাকে জানাবো। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তাহলে থাকেন, আমাকে এখন চলে যেতে। সময় পেলে আমার বাসায় আসিস কেমন? ঠিক আছে ভাইয়া, আসবো। তারপরে চলে গেল। মনে মনে ভাবতে লাগলাম, মায়া কি সব সত্যি জেনে গেছে নাকি জানতে পারেনি? যদি জানতো তাহলে আমার সাথে এমন ব্যবহার করতো না, সবসময় হাসি খুশিভাবে কথা বলতো। ঠিক করলাম কয়েকদিনের জন্য কোথাও লুকিয়ে থাকবো, এমন জায়গায় থাকবো যেখানে থাকলে আমাকে কেউ খুঁজে পাবে না এবং এতদিনে সোহানের রাগটাও কমে যাবে। কিন্তু আমি যাব কোথায়? আমার তো তেমন যাওয়ার জায়গাও নেই। এক আছে, সেটা হলো আমার ছোটো ভাইয়ের হোস্টেল। সেখানে থেকে পড়াশোনা করে। তবুও একবার কথা বলে দেখা উচিত যে কয়েকদিন সেখানে থাকা যাবে নাকি। যেমন ভাবা তেমনই কাজ। ফোনটা বের করে ছোটো ভাইকে কল করলাম। রিং হওয়ার একটু পরই ধরলো। ওর নাম হচ্ছে রাকিব। হ্যালো রাকিব, হ্যাঁ সাজ্জাদ ভাই বলেন। তুই এখন কোথায় আছিস? ভাই আমি তো হোস্টেলে আছি। ও আচ্ছা, তোর হোস্টেলে কি কয়েকদিন থাকা যাবে? আমার বাসায় কিছু প্রবলেম হয়েছে তো। হ্যাঁ ভাইয়া যাবে, চলে আসুন। আমার রুমমেট কয়েকদিনের জন্য বাড়িতে গেছে, এখন আমি একটাই থাকি, আপনি চলে আসুন। ঠিক আছে, আমি আসছি। কলটা কেটে দেওয়ার সাথে সাথে আমি একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি অচেনা নাম্বারে কল রিসিভ করি না, তাই ওভাবে বাঁচতে দিয়েই রাকিবের হোস্টেলের দিকে যেতে লাগলাম। কিন্তু সেই নাম্বার থেকে বারবার কল হচ্ছে, এটা আমার বিরক্তিকর লাগছে। মাথায় রাগ উঠে গেল, তাই কলটা কেটে দিয়ে ফোনটা আবার বন্ধ করে রেখে দিলাম। অন্যদিকে মায়া ও সোহান। মায়া অনবরত আমাকে কল দিয়ে যাচ্ছে। এতক্ষণ রিং হলো কিন্তু এখন আবার সুইচ অফ বলছে। মায়া যেন এখন কান্না করেই দেবে এমন একটা ভাব হয়ে গেছে। আমি জানি সাজ্জাদ আমার জন্য এখান থেকে চলে গেছে। আমি ওর উপর একটু বেশি নিজের রাগ দেখিয়েছি, যার জন্য আজকে বিয়ে বাড়িতে আমাকে দেখে এখান থেকে চলে গেছে। ম্যাম, আমি বললাম তো আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে ওকে খোঁজার চেষ্টা করলে ঠিক পাওয়া যাবে। আমি কিছু জানি না, তুমি সাজ্জাদকে আমার কাছে এনে দাও। ম্যাম, আপনি কান্না করবেন না, আমি দেখছি সাজ্জাদকে কোথা পাওয়া যায়। তারপর সোহান অনেক জায়গায় আমার খোঁজ নিল, কিন্তু কেউ আমার কোনো খবর দিতে পারলো না। এটা শোনার পর মায়েরও বেশি করে কান্না করতে থাকে। এটা দেখে সোহান মায়ের কাছে জানতে চায় মায়ের জন্য কেন কান্না করছে। তখন মায়া বলে, আমি সেটা বলতে পারবো না, তুমি সাজ্জাদের কাছ থেকে শুনে নিও। তুমি যেভাবে পারো সাজ্জাদকে ফিরিয়ে নিয়ে এসো। সোহান অনেকভাবে মায়ের কান্না থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটু পর মায়েকে শান্ত করে বাসায় পাঠিয়ে দেয়। এদিকে আমি হাঁটতে হাঁটতে রাকিবের হোস্টেলের সামনে চলে এসেছি। হোস্টেলের ভিতরে গিয়ে ফোন অন করে রাকিবকে কল দিয়ে নিচে আসতে বললাম। রাকিবের সাথে কথা শেষ করার সাথে সাথে সোহানের নাম্বার থেকে কল এলো। এবারে কলটা রিসিভ না করে ফোনটা বন্ধ করে দিলাম। একটু পর রাকিব আমার কাছে এলো। তারপর ওর সাথে আমি ওর রুমে গেলাম। রুমে যাওয়ার পর রাকিব আমাকে বলল, আচ্ছা, এখানে হঠাৎ আসার কারণটা কি? একটা সমস্যা হয়েছে তাই এখানে আসতে হয়েছে। সমস্যাটা বলবে, কি হয়েছে? আসলে বাকিটা বলার আগে রাকিবের ফোনে সোহানের ফোন এলো। রাকিব কলটা রিসিভ করতে যাবে, তখন আমি রাকিবকে বললাম, সোহান সহ কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে বলবি জানি না, ঠিক আছে? আমার কথাগুলো শুনে রাকিব কলটা রিসিভ করে সোহানকে বলল, হ্যাঁ সোহান ভাইয়া বলেন। তোর ওখানে কি সাজ্জাদ গিয়েছে? না তো, সাজ্জাদ ভাই আসে নাই তো। কেন, কিছু হয়েছে? না, এমনি জিজ্ঞেস করলাম, সাজ্জাদকে কোথাও পাওয়া যাচ্ছে না তাই। ও আচ্ছা, ওর কোনো খোঁজ পেলে আমাকে জানাস কেমন? ঠিক আছে ভাই, জানাবো। তারপর রাকিব কল কেটে দিয়ে আমাকে বলল, ভাই কি হয়েছে, এরা আপনাকে এত খুঁজছে কেন? এমন আমাকে মিথ্যা কেন বলতে বললেন? একজনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখানে আছি। কাকে, সেটা একটু বলবে? আমার অফিসের বস প্লাস এক্স গার্লফ্রেন্ড। কি কারণে, সেটা একটু খুলে বলবে? ঠিক আছে তাহলে শোন, এটা আজকে অথবা কালকে ঘটনা না,
এটা আজ থেকে 6 বছর আগের ঘটনা। তাহলে চলুন আপনাদেরও শুনে নিয়ে আসি আমার এবং মায়ের সেই পুরনো ঘটনা। 6 বছর আগে প্রথম মায়ের সাথে যেদিন দেখা হয়েছিল সেদিন ছিল শনিবার। প্রতিদিনের মতো পায়ে হেঁটে ভার্সিটি যাচ্ছিলাম। এমন সময় রাস্তার একপাশে মানুষের ভিড় দেখতে পেলাম। কী হয়েছে সেটা দেখার জন্য গেলাম। পরে দেখলাম ভিতরে একটা মেয়ে পড়ে আছে। মেয়েটার কেউই না, মেয়েটি ছিল মায়া। খেয়াল করলাম মায়ের মাথা দিয়ে রক্ত বেরোচ্ছিল। আমি জানতাম এখানে মানুষজন রাস্তায় একটা সমস্যা হলে সাহায্য তো করবেই না, উল্টো সেটা ভিডিও করে আপলোড দিবে নানান জায়গায়। আমি এটা দেখতে না পেরে কয়েকজনকে বললাম, আপনারা একটু সাহায্য করুন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন কয়েকজন আমাদের গাড়িতে তুলে দেয়। তারপর আমি মায়া মেয়েটিকে নিয়ে হাসপাতালে চলে আসি এবং এমার্জেন্সি কেবিনে ভর্তি করি। সেদিনের মতো আর কলেজে যেতে পারলাম না, হাসপাতালেই থাকতে হলো। অনেকক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরল। আপনার বাসার কারো নাম্বার বলুন, তাদের খবর দিই। আপনার ফোনটা দিন। আমি মেয়েটিকে ফোনটা দিলাম। সে ফোন দিয়ে কাকে যেন কল দিয়ে আসতে বলল। কথা বলে ফোনটা আবার আমাকে ফিরিয়ে দিয়ে বলল, আপনি যদি না থাকতেন তাহলে আমার যে কি হতো। এটা কোনো ব্যাপার না, আমি না থাকলে অন্য কেউ এসে আপনাকে সাহায্য করতো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ। আপনার নাম? আমার নাম মায়া। আপনার এই অবস্থা হলো কি করে? আসলে কলেজে যাওয়ার সময় হঠাৎ করে একটা বাইক এসে ধাক্কা মেরে দিয়ে চলে যায়। তারপর আমার আর কিছু মনে নেই। হ্যাঁ বুঝেছি। আপনার বাসার লোকজন কি আসছে? বলে দিয়েছি, তারা আসছে। ঠিক আছে, তাদের আসা পর্যন্ত আমি আছি, আপনি চিন্তা করবেন না। হুম একটা কথা জিজ্ঞেস করব? বলুন, কি বলবেন? আপনি এখানে নতুন নাকি? মানে এর আগে তো আপনাকে এখানে কখনো দেখিনি। আসলে আমি এই জায়গায় নতুন এসেছি, 1 মাস হলো। আমার বোনের বাসায় এসেছি এবং এখন থেকে এখানেই পড়াশোনা করব। ও বুঝলাম। আমাদের কথা বলতে বলতে মায়ের পরিবারের লোকজনও চলে এসেছে। মায়ের বোন তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে বলল, কি হয়েছে তোর? তুই হাসপাতালে কেন? তেমন কিছু না, মাথায় একটু আঘাত পেয়েছি, এটাই। তারা 2 বোন মিলে অনেক কথা বলছে। কিভাবে এসব হলো? তখন আমি কেবিনের বাইরে এসে মায়েকে হাত দিয়ে বিদায় জানিয়ে ওখান থেকে সোজা বাসায় চলে এলাম। আজকে তো কলেজে যেতে পারলাম না। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার রান্না করে খেয়ে নিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সেদিন সারাদিন বাসা থেকে বের হলাম না। তার কয়েকদিন পর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছিলাম। তখন হঠাৎ করে পিছন থেকে আমাকে কেউ ডাক দিল। আমি পিছনে তাকিয়ে দেখি মায়া আসছে। মায়াকে দেখে আমি একটু দাঁড়ালাম। তখন মায়া আমার কাছে এসে বলল, সেদিন হসপিটাল থেকে সবার সাথে কথা না বলে চলে এলেন কেন? এমনি চলে এসেছিলাম। এখন আপনার শরীর কেমন? এখন আমার শরীর অনেক ভালো। আচ্ছা, আপনি কি করেন? কলেজের দিকে হাঁটতে হাঁটতে বলছি, আমি পড়াশোনা করি এবং টিউশনি করি। কিসে পড়েন? আমি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন? আচ্ছা, আমিও ওইখানে পড়ি এবং সেই ইয়ারেই। তাহলে তো ভালোই। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কেন? এমনি। আপনার কোনো সমস্যা আছে নাকি? না মানে আমার সমস্যা নেই। তাহলে আমরা বন্ধু হতে পারি, তাই না? হ্যাঁ হওয়া যেতে পারে। তাহলে কিন্তু তুমি করে বলতে হবে। তুমি না বললে হবে না। আমার কাছে আপনি কথাটাই ঠিক লাগছে। না, এইসব আপনি কথা এখানে চলবে না। বন্ধু যেহেতু হয়েছো, সো তুমি করেই বলতে হবে। ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। এই তো ভালো ছেলে। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমি একা। কেন, তোমার বাবা মা নেই? না, তার মারা গেছে অনেক আগেই। আই এম সরি। যেহেতু তোমার কেউ নেই, তাহলে তুমি চলো কিভাবে? প্রথমে বলেছিলাম না টিউশনি করাই, সেটা দিয়ে আমার হয়ে যায়। ও, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় সকলেই আছে, বাবা মা ভাই বোন। ও, কথা বলতে বলতে আমরা কলেজে চলে এলাম। ক্লাস শুরু হতে এখনও কয়েক মিনিট বাকি আছে। তাই ক্লাসে গিয়ে আমি আমার জায়গায় বসলাম, মায়া ওর সিটে গিয়ে বসলো। একে একে সকল ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে একটা মেয়ে ফ্রেন্ডকে একটা টপিক বুঝিয়ে দিচ্ছিলাম। তখন হঠাৎ করে আমার সামনে মায়া চলে আসে এবং বলে, তুমি এই মেয়েটার সাথে কি করছো? ওর একটা জায়গায় সমস্যা, সেটা বুঝিয়ে দিচ্ছি। বোঝানোর জন্য অনেকে আছে, তুমি আমার সাথে চলো এখন। বলে মায়া আমার হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসে একটা রিক্সা ডাক দিল। রিক্সায় আসার পর মায়া আমাকে রিক্সায় উঠতে বলল। আমি রিক্সায় ওঠার পর মায়ের রিক্সায় উঠে বসলো। এই প্রথম করে মেয়ের সাথে রিক্সায় বসলাম। আবার মায়ের কথাও ভাবতে লাগলাম। একদিনে কত অধিকার দেখাচ্ছে আমার উপরে, জানি না আবার সামনের দিনগুলোতে কি করে বসে। এরপর থেকে তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না, বুঝছো? ঠিক আছে, তাহলে তোমার সাথেও কথা বলবো না। আমার সাথে কথা বলবে না কেন? তুমি তো বললে যে কোনো মেয়ের সাথে যেন কথা না বলি। তুমি তো একটা মেয়ে। আমি ওটা বলেছি নাকি? তুমি শুধু আমার সাথে কথা বলবে, তাছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। কেন, কথা বললে তোমার সমস্যা নাকি? শুধু ছোট সমস্যা না, অনেক বড় সমস্যা।
আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কি বলো? আমার মতো একটা ছেলে কি গার্লফ্রেন্ড থাকবে কেমন করে বলো তো? কেন, কি কম আছে তোমার ভেতর? সুন্দর চেহারা নেই, পকেট ভর্তি টাকা নেই। একটা ছেলের জীবনে এই সমস্যাগুলো থাকতে আর কিছু লাগে না। এটা মোটেও না। সব মেয়েরা টাকা খোঁজে না, কিছু মেয়ে আছে তারা ভালো মনের মানুষ খোঁজে। তেমন মেয়ে তো আমি দেখতে পাই না। খুঁজলে অনেক দেখতে পাবে। রিক্সা আমার বাসার সামনে চলে আসার জন্য রিক্সাওয়ালা মামাকে রিক্সা থামাতে বললাম। তারপর আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব, তখন মায়া আমায় বাধা দিয়ে পড়লো। তুমি ভাড়া দিও না, আমি ভাড়া দিয়ে দেব। মামা আপনি চলুন, ওর কাছ থেকে ভাড়াটা নেবেন না। রিক্সাওয়ালা আমার কাছ থেকে ভাড়া না নিয়ে চলে গেল। যাই হোক, আমার টাকাটা বেঁচে গেল। বাসার ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার রান্না করছিলাম, তখন আমার ফোনটা বাজতে লাগলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি অচেনা একটা নাম্বার, তাই কলটা ধরলাম না। অনেকক্ষণ ধরে এই নাম্বার থেকে কল আসছে, তাই ভাবলাম কার না কি হয়েছে, তাই আমাকে কল করেছে। অনেক ভেবেচিন্তে কলটা রিসিভ করলাম, তখন ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ বলতে লাগলো, এতক্ষণ ধরে কল দিচ্ছি, কল রিসিভ করছো না কেন? কে আপনি? আমি মায়া। এতক্ষণ ধরে আমার কল রিসিভ করছিলে না কেন? মনে মনে বললাম, মায়া আমাকে কল দিয়েছে কেন এবং নাম্বার পেলো কোথায়? তুমি আমাকে কল দিয়েছে কেন এবং আমার নাম্বার কোথায় পেলে? এমনি তোমার সাথে কথা বলার জন্য কল দিয়েছি। কি করছো? আমি এখন কথা বলতে পারবো না, আমি কাজ করছি। আমার নাম্বার পেলে কোথায় এটা বলো। তোমার নাম্বার আগে থেকে আমার কাছে ছিল, সেদিন হাসপাতালে কল দিয়েছিলাম না, সেখান থেকে ম্যানেজ করেছি। ও, আমি তখন কথা বলতে পারবো না, কাজ করছি, পরে কল দিও। ওসব পরে বলো, এখন বলো তুমি ঠিকঠাকভাবে বাসায় গিয়েছো কি? হ্যাঁ, ঠিকভাবে এসেছি। তুমি গিয়েছো কি? এসেছি। লাঞ্চ করেছো? না, এখনো করিনি, খাবার রান্না করছি, তুমি কল দিলে। ঠিক আছে, তাহলে তুমি রান্না শেষ করো, পরে আমি কল দিব। এবং এটা আমার নাম্বার, তুমি সেভ করে রেখে দিও। হ্যাঁ জানি, এখন কল রাখো। তবুও মায়ের কল কেটে দিতে চায় না। শেষে আমি জোর করে কল রেখে দিয়েছি। তারপর আবার খাবার রান্না করতে লাগলাম। খাবার রান্না করে খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে টিউশনি করাতে গেলাম। এভাবে কিছুদিন কেটে গেল। এখন আমার এবং মায়ের ভেতরে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা দুজনে সবসময় একসাথে ঘোরাঘুরি করি এবং মাঝে মাঝে মায়া আমার জন্য খাবার রান্না করে নিয়ে আসে। আগামীকাল মায়ের জন্মদিন, বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান করবে। সেখানে আবার আমাকে যেতে বলেছে। আমি যেতে চাইনি, কিন্তু এমনভাবে বলেছে যে আমার যেতেই হবে। ভাবছি জন্মদিনে তো খালি হাতে যাওয়া যাবে না, কিছু একটা নিয়ে যেতেই হবে। অনেক ভেবে ঠিক করলাম মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাব। দেরি না করে শপিং মলে গিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে এলাম। সন্ধ্যায় মায়ের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন হঠাৎ করে মায়ের কল এলো। কলটা রিসিভ করতে ওপাশ থেকে মায়া বলতে লাগলো, তুমি কোথায়? তোমাকে তো দেখতে পারছি না। আমি বাসায় আছি, রেডি হচ্ছি। এখন রেডি হচ্ছো? তাড়াতাড়ি করে এসো। তুমি থাকো, আমি আসছি। তাড়াতাড়ি এসো। বলে কলটা কেটে দিল। আমি জানি না মেয়েটা আমার জন্য কেন এত পাগল। যাই হোক, রেডি হয়ে মায়ের বাসার দিকে যেতে লাগলাম। একটু পর মায়ের বাসায় চলে এলাম। বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতে মায়ের দরজা খুলে দিয়ে আমাকে বলল, আরে, তোমার আসতে এতক্ষণ লাগে কেন? আমার বাসা থেকে আসতে তো সময় লাগবেই। এসো, এখন ভেতরে এসো। আমি ভেতরে ঢুকে মায়ের হাতে শাড়ির প্যাকেটটা দিয়ে বললাম, এটা তোমার জন্য। তোমাকে এসব কে আনতে বলেছে? কেউ বলেনি, আমি নিজের ইচ্ছেতেই নিয়ে এসেছি। যাও, এখন ওখানে গিয়ে বসে থাকো। একটু পর তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা বললে তো আর সারপ্রাইজ থাকবে না, তাই না? তুমি এখানে থাকলে দেখতে পারবে কি সারপ্রাইজ। ঠিক আছে বলে একটা ফাঁকা চেয়ারে বসে পড়লাম। বাসায় অনেক লোকজন এসেছে, সবাই যার যার মতো ব্যস্ত। একটু পর মায়া আমার সামনে এলো এবং আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এটাতে তোমার জন্য কয়েকটা শব্দ আছে, যে লেখা এখানে সবগুলো সত্য। তুমি এখানে বসে চিঠিটা পড়ো প্লিজ। মায়ের কথা মতো আমি কাগজটা খুললাম। দেখলাম ভিতরে অনেক কিছু লেখা আছে। আমি লেখাগুলো পড়তে থাকলাম। কাগজে লেখা ছিল, প্রথমে তোমাকে অনেক ধন্যবাদ সেদিন আমার জীবন বাঁচানোর জন্য। শুধু এই কথাই না, আমার মনের সকল কথাই আজ তোমায় বলে দিব। তুমি একে একে সবগুলো পড়বে। সেদিন হসপিটালে তোমাকে প্রথম দেখে আমার অনেক ভালো লাগে। সেদিন থেকে রোজ তোমার কথা ভাবতাম। তোমার কথা ভাবতে ভাবতে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা বুঝতে পারিনি। এতদিনে তোমাকে অনেক বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই তোমাকে আমার জন্মদিনে বলবো যে আই লাভ ইউ। খুব ভালোবাসি তোমায়, তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার কাছে আমার জন্মদিনের গিফট হিসেবে আমি তোমাকে চাই। তুমি আমার সব হবে। সত্যি বলছি, আমার হলে সহজে তোমাকে ছাড়বো না। সব সময় তোমার সাথে থাকবো। সব শেষে আবারও বলছি, খুব ভালোবাসি তোমাকে। কাগজের লেখাগুলো পড়ে কি বলবো কিছু বুঝতে পারছি না। এখন বুঝতে পারছি মায়া আমার এত আদর যত্ন খোঁজখবর কেন নিত।
ও যে আমাকে ভালোবাসে সেটা বলতে পারতো না, তাই আজকে বলেছে। আমি যে মাকে ভালোবাসি না সেটা নয়, আমি মাকে এই কয়দিনে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু আমি মাকে নিজের করতে পারবো না, কারণ আমি গরিব এবং মা অনেক বড়লোক ঘরের মেয়ে। এত কি ভাবছো? কিছু বলছো না কেন? দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কি কারণে ভালোবাসতে পারবে না আমাকে? কি কম আছে আমার ভেতর? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তুমি বড়লোক ঘরের মেয়ে, আমি হলাম গরিব এতিম একটা ছেলে। তোমার সাথে আমার চায় না, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমার ভালো ছেলে লাগবে না, আমার তোমাকেই লাগবে। দেখো, এটা আমার দ্বারা সম্ভব নয়, পারলে আমাকে ক্ষমা করে দিও। কথাগুলো বলে মায়েদের বাসা থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে খাবার রান্না করছিলাম, তখন আমার কলিং বেল বেজে উঠলো। আমি দরজা খুলে অবাক হয়ে গেলাম, কারণ দরজার কাছে মায়া, মায়ের বোন এবং একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমি চিনি না। মায়ের দিকে তাকালাম, দেখলাম মায়া কান্না করছে। মায়ের বোন আমাকে দেখে বলা শুরু করলো। তুমি কিভাবে এই কাজ কিভাবে করলে? আমি কি করেছি? আমার বোন ছোট থেকে যা চেয়েছে সেটা আমরা দিয়েছি, কিন্তু এবার ও তোমাকে চেয়েছে এবং তুমি কিনা ওকে এভাবে কষ্ট দিচ্ছ। আবু শোনেন, আপনাদের সাথে আমার যায় না। আপনারা ধনী মানুষ এবং আমি হলাম একটা গরিব এতিম ছেলে। আপনার এবং আমার ভিতর আকাশ পাতাল পার্থক্য। শোনো, এসব দিয়ে কিছু হয় না। আমরা টাকা পয়সা কিচ্ছু চাই না, তুমি শুধু আমার বোনকে তোমার কাছে রাখলেই হবে। আপনি বুঝতে পারছেন না। টাকা দিয়ে সব কিছু হয় না, বুঝছো? তুমি আমার বোনকে ভালোবাসবে এবং সারা জীবন নিজের কাছে রাখবে, এটাই ফাইনাল কথা। আর এর বাইরে যেন আমি আর কিছুই না শুনি। এবং মায়াকে তোমার কাছে রেখে গেলাম, আমার সামনে একটা কাজ আছে, 30 মিনিট পরে এসে মায়াকে নিয়ে যাব। তারপর মায়ের বোন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আমার সামনে মায়া দাঁড়িয়েছে। আমি মায়াকে রুমের ভিতরে নিয়ে এলাম। মায়া এখনও কান্না করছে। এদিকে আমি রান্না করছিলাম, সেখানে গেলাম। রান্না করছিলাম, তখন হঠাৎ করে মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে ভালোবাসলে তোমার কি ক্ষতি হবে একটু বলো না। আমাকে একটু ভাবতে দাও এবং এখন আমাকে ছাড়ো, না হলে খাবার পড়ে যাবে। আমি তো তোমার কাছে টাকা পয়সা চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। মায়ের কথাগুলো শুনে বুঝলাম মায়ের সত্যি আমাকে খুব ভালোবাসে। অনেক চিন্তা করলাম, মাকে কষ্ট দেওয়া ঠিক হবে না। ভালোবাসতে পারি, তবে একটা শর্ত আছে। বলো কি শর্ত? আমি তোমার সকল শর্তে রাজি। প্রথম শর্ত, বিয়ের জন্য চাপ দেওয়া যাবে না, আর পড়াশোনা শেষ করে চাকরি পাবো, তারপর বিয়ে করব। তুমি যা বলবে তাই হবে। দ্বিতীয় শর্ত হলো আমাকে ছেড়ে যাওয়া যাবে না। আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? আরেকটা হলো তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি যা বলবে তাই হবে। হ্যাঁ, এই পর্যন্তই। আমার আর কোনো শর্ত নেই। এগুলো মানতে পারলে আমি তোমাকে ভালোবাসবো। মানলে ভালোবাসবে? মানে এখন থেকে ভালোবাসা শুরু করে দিয়েছো বলো? আমি তোমার সকল শর্তেই রাজি। তাহলে আমার ভালোবাসতে কোনো সমস্যা নেই। তাহলে আসল কথাটা তো বললে না। কোন কথা? তোমাকে যে চিঠিতে বললাম তার উত্তর দাও। আমার আর বুঝতে বাকি থাকলো না যে মায়া কিসের কথা বলছে। তাই মায়াকে জড়িয়ে ধরে বুকের সাথে নিয়ে কানে কানে বললাম, আই লাভ ইউ টু। এটা শুনে মায়া খুশিতে আমাকে জড়িয়ে ধরলো, আমিও মায়াকে জড়িয়ে ধরলাম। তারপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসার দিনগুলো। আমরা রোজ একসাথে কলেজে যেতাম, একসাথে বসে ক্লাস করতাম, প্রতি সপ্তাহে ঘুরতে যেতাম। মায়া ওর কয়েকটা বান্ধবীর সাথে আমার পরিচয় করে দিয়েছিল। আসলে ওদের আগে থেকেই চিনতাম, কিন্তু কথা বলতাম না। মায়ের সবচেয়ে কাছের ফ্রেন্ড ছিল ইরা। ইরা আমার এবং মায়ের সম্পর্কের কথাগুলো জানতো, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করতাম, ইরা আমাদের দুজনকে একসাথে সহ্য করতে পারে না। আমি এটা তেমন একটা গুরুত্ব দিতাম না। এভাবে আমাদের ভালোবাসার 8 মাস কেটে গেল। এতদিনে আমাদের ভালোবাসা আরও গভীর হয়ে গেছে। কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। একদিন রাতে আমি টিউশনি করে বাসায় ফিরছিলাম, তখন হঠাৎ করে আমার সামনে ইরা চলে এলো এবং বলতে লাগলো, সাজ্জাদ, একা একা কোথায় যাচ্ছ? এই রাতেই নির্জন রাস্তায় ইরাকে দেখি একটু অবাক হলাম। কি কারণে এখানে এসেছে সেটা জানার জন্য বললাম, তুমি এত রাতে এখানে কি করছো? এসেছিলাম একটা কাছে, এখন বাসায় যাচ্ছি। তুমি কোথায় গিয়েছিলে? আমি আমার কাজ থেকে ফিরছি। তুমি একা একা কেন? তোমার সাথে কেউ নেই? আসলে আমি দুপুরে বাসা থেকে বের হয়েছিলাম, ভেবেছিলাম বিকেলের ভেতর কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু দেরি হয়ে গেছে। কি কাজ করলে যে এত দেরি হলো? সেটা তোমার জানা লাগবে না, চলো তো, আমি বাসায় যাব। বলে আমার এক হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। আমি হাতটা ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, বাসায় যাবে চলো, আমার কাছে আসার চেষ্টা করবে না। কি হবে তোমার কাছে গেলে? সবাই খারাপ ভাববে। এখন কথা না বলে তাড়াতাড়ি চলো, তোমাকে বাসায় রেখে আসি। ঠিক আছে। তারপর ইরাকে নিয়ে ওর বাসার দিকে হাঁটতে লাগলাম। রাস্তায় অনেকবার ইরা আমাকে জড়িয়ে ধরেছে। আমি প্রত্যেকবার ইরাকে জিজ্ঞেস করেছিলাম কেন এমন করছে। তখন ইরা বলেছে যে সে নাকি একা একা ভয় পায়।
কিছুক্ষণ পর ইরাকে ওর বাসায় দিয়ে আমি বাসায় চলে গেলাম। পরের দিন সকালে কেউ কলিং বেল বাজাতে থাকে। আমি ভেবেছিলাম মায়া এসেছে বোধহয়, কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে দেখি ইরা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইরাকে আমার বাসায় দেখে অনেক অবাক হলাম। তুমি আমার বাসায় কী কারণে? তোমার সাথে কিছু কথা আছে, তাই এসেছি। কি কথা বলবে, তাড়াতাড়ি বলো। আমাকে অন্তত ভেতরে তো আসতে বলো, নাকি বাইরে দাঁড় করিয়ে কথা শুনবে? ও, আসো ভিতরে আসো। তারপর ইরা ভিতরে এসে খাটের উপর বসলো। আমি ওর কাছে যেতে আমার সামনে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা খুলে দেখো, তোমার জন্য উপহার। আমি প্যাকেট খুলে শক খেয়ে গেলাম, কারণ প্যাকেটে আমার এবং ইরার অনেকগুলো ছবি রয়েছে, এবং সেই ছবিগুলো কালকে রাতের, যখন ইরা আমাকে বারবার জড়িয়ে ধরছিল। ছবিগুলো যে দেখবে সেই ভাববে এটা একদম পুরো সত্যি। তুমি এসব ছবি কেন তুলেছো? ছবিগুলো এজন্যই তুলেছি যে তুমি যেন আমাকে ভালোবাসো। আমাকে এসব ভয় দেখিয়ে লাভ নেই, এবং তুমি ভালো করে জানো আমি মায়াকে ভালোবাসি। এই ছবিগুলো মায়াকে দেখালে সে তোমার ভালোবাসা ফেলে চলে যাবে। আমি জানি মায়া এসব কথা বিশ্বাস করবে না। তখনই কলিং বেল বাজলো। আমি দরজা খুলতে যাব, তখন আমার মাথায় কিছু একটা আঘাত অনুভব করলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম আমি হাসপাতালে। আমার পাশে মায়া বসে আছে। আমার জ্ঞান ফিরেছে এটা দেখে মায়া আমাকে বলতে লাগলো, তুমি এই কাজটা কেন করলে আমাকে বলো। আমি আবার কি করলাম? এখন না জানার ভান করছিস কেন? তুই ইরাকে ধর্ষণের চেষ্টা করিসনি? তুমি কি আবল তাবল বলছো বলো তো? আমি আবল তাবল কিছু বলছি না, আমি নিজের চোখে দেখেছি। তোর এতই যদি দেহের দরকার ছিল তাহলে আমাকে বলতি, আমি দিতাম। কিন্তু কেন তুই ইরার সাথে এমন কাজ করতে গেলি? আমি তোর সাথে কিছুই করিনি, তুমি আমাকে ভুল বুঝছো। যা করার সব তো আমার সামনেই করেছিস, আবার বলছিস কিছুই করিসনি। আমি সব দেখেছি। যখন আমি তোর বাসার দরজায় কলিং বেল বাজাই তখন দেখলাম এরা তোর রুমের ভেতর থেকে চিৎকার করতে করতে বের হয়ে আসছে। তারপর তুমি যা ভাবছো এসব কিছুই হয়নি, উল্টো ইরা তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করছে। ইরা আমাকে ভুল বোঝায়নি। তোর আর ইরার অনেকগুলো ছবি আমার কাছে আছে, বিশ্বাস না হলে তুই দেখ। বলে মায়া আমার এবং ইরার ছবিগুলো আমার হাতে ধরিয়ে দিল। ছবিগুলো এমনভাবে তোলা যে কেউ দেখলে মনে করবে আমরা প্রেমিক প্রেমিকা। মায়া, তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমার সাথে এইসব কেন করতে যাবে বলো? সেটা আমি জানি না। এবং একটা কথা শুনে রাখ, আজকে তোর এবং আমার ভেতর কোনো সম্পর্ক নেই। আমি কোনো ধর্ষকের সাথে সম্পর্ক রাখতে চাই না। মায়া, তুমি আমার কথাটা শোনো প্লিজ। মায়া আমার কথা না শুনে চলে গেল। মাত্র কয়েক মিনিটে আমার জীবন কি থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। মায়ের যাওয়ার সাথে সাথে ইরা আমার কেবিনে এসে বলল, কি বলেছিলাম না তোমাদের সম্পর্কটা আমি ভেঙেই ছাড়বো? এখন তোমাকে আমি ছাড়া কেউ মেনে নেবে না। তুমি আমার সাথে যা করো না কেন আমি তোমাকে ভালোবাসবো না। দেখা যাবে। তার আগে বলি আমি কি করেছি, যেটা দেখে মায়ার ভালোবাসার কাছে চলে গেলে। সত্যি করে বলো তুমি কি করেছিলে? যখন কলিং বেল বাজলো তখনই আমি বুঝে গেলাম যে মায়া এসে গেছে। তখনই তোমাদের সম্পর্ক আলাদা এবং তোমার নিচের করার বুদ্ধিটা আমি করে নিলাম। সাথে সাথে আমি আমার জামার কিছু অংশ ছিঁড়ে তোমার মাথায় আঘাত দিয়ে কিছুক্ষণ চিৎকার করে দরজা খুলে বের হয়ে এসেছিলাম। ব্যাস, এই পর্যন্তই। এতেই তোমাদের ভালোবাসা শেষ। ভালো করেছো, তবুও তুমি আমাকে পাবে না। সেটা দেখা যাবে। বলে ইরা চলে গেল। আমার কাছে এখন সবকিছু পরিষ্কার হয়ে গেল যে মায়া কেন আমাকে এভাবে ছেড়ে গেল। এখন যেভাবে হোক মায়াকে আসল সবকিছু বুঝিয়ে বলতে হবে, না হলে সারা জীবন এই অপবাদ নিয়ে থাকতে হবে। আমি মায়ের নাম্বারে কল করলাম, কিন্তু ধরলো না। অনেকবার দেওয়ার পর কলটা রিসিভ করলো। আমি কিছু বলার আগে মায়া বলল, আমাকে কল করছো কেন? এরপর যদি আমাকে আবার কল করো তাহলে আমি আত্মহত্যা করব। বলে কলটা কেটে দিল। আমি কি করব ভালো করে বুঝতে পেরেছি। মায়া আমার উপর কোনো প্রকার বিশ্বাস নেই, তাই এমন করছে। যেখানে বিশ্বাস নেই সেখানে আর যাই হোক ভালোবাসা হয় না। ঠিক করলাম এখানে থাকবো না। এখানে থাকলে শুধু সবার কথা মনে করে কষ্ট পাবো, তার চেয়ে বরং এখান থেকে দূরে চলে যাই। তাই করলাম। বাসায় গিয়ে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। বাসে ওঠার আগে মায়াকে মেসেজ করলাম, আজকে আমাকে বিশ্বাস করতে পারছো না দেখে এমনটা বলছো, কিন্তু একদিন সত্যটা জানবে, সেদিন আমি সহজে তোমার হব না। এতে তুমি যতই চেষ্টা করো না কেন তোমাকে আমি সহজে ক্ষমা করবো না। একদিন তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন তোমাকে ঘৃণা করি। এত ঘৃণা যে সেটা বলে বোঝাতে পারবো না। তারপর বাসে উঠে চলে এলাম এই ব্যস্ত শহরে। চলুন এবার বর্তমানে ফেরা যাক। বর্তমান ঘটনা শুনে ছোট ভাই রাকিব বলল, আপনার জীবনে এত ঘটনা ঘটেছে যেটা আমি জানতাম না। বাদ দে এসব, ওদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটা বলতে হবে এরা ওর কাজের জন্য উচিত শাস্তি পেয়েছে। বললাম তো বাদ দে এসব, এবং কাউকে কথাগুলো বলিস না কেমন? আর ভাই আপনি নিশ্চিত থাকেন কেউ জানতে পারবে না?
যদি ওরা আসে তাহলে বলবে আমি নেই। ভাই, তাহলে এখন ফ্রেশ হয়ে নেন। আচ্ছা। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রাকিবের সাথে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে মায়া নিজের রুমে বসে কাঁদছে এবং বলছে, আমার জন্যই সাজ্জাদ আজ অন্য কোথাও চলে গিয়েছে। যাবে না কেন? আমি ওর সাথে যে ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি। এখন জানি না ওকে আবার কিভাবে ফিরে পাবো। এমনিতে একবার ওকে হারিয়েছিলাম, এখন আবার ওকে হারিয়ে ফেললাম। তখনই মায়ের রুমে ওর একজন বান্ধবী মোহনা এসে দেখলো মায়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? মায়া কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। এখন কান্না থামা, আগে পানি খেয়ে নে। মায়া অল্প পরিমাণে পানি খেয়ে নিল, তারপর আবার কান্না করতে লাগলো। এসব দেখে মোহনা কি বলবে কিছু বুঝতে পারছে না। তুই এভাবে কান্না করছিস কেন? আমাকে বল কি হয়েছে। আমি আবার ওকে হারিয়ে ফেলেছি। তুই কাকে হারিয়ে ফেলেছিস? আমি সাজ্জাদকে আবার হারিয়ে ফেলেছি। সকাল থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না। তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি ওকে পেয়ে যাবি, শুধু আল্লাহর উপর ভরসা রাখ। মায়া কিছু না বলে কান্না করেই চলেছে। মোহনা অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতে ওর কান্না থামছে না। সাজ্জাদ আবার চলে গেল কেন? এখানে সব আমার দোষ। আমি ওকে খুব কষ্ট দিতাম, অপমান করতাম, যার জন্য আজ আবার আমাকে ফেলে চলে গেল। তোকে এসব করতে কে বলছিল বলতো? রাগের মাথায় সব করে ফেলতাম। এভাবে কান্না করলে হবে না, ওকে আমাদের খুঁজে বের করতে হবে। চল। কোথায় যাব? সাজ্জাদকে খুঁজতে। মোহনা আগে থেকেই মায়ের এবং আমার ভালোবাসার কথা জানতো, তাই আর বলেনি কি হয়েছিল। মোহনা মায়ের কান্না থামিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। মায়ের ফ্রেশ হয়ে বের হলে ওরা দুজনে আমাকে খুঁজতে বের হয়। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। রুমের চারদিকে তাকিয়ে দেখলাম রাকিব নেই, তার মানে বাইরে কোথাও গিয়েছে। কিন্তু আমার এখান থেকে বের হওয়া যাবে না, বলা তো যায় না যে কখন কোন সময় সোহান অথবা মা এখানে চলে আসতে পারে। তাই আমি রুমের ভিতর চুপচাপ বসে থাকতে লাগলাম। একটু পর রাকিব এলো। কোথায় গেছিলি? এই তো একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে। আমি কিছু বলতে যাব, তখন আমার চোখ গেল জানালার বাইরে। দেখলাম সোহান, মায়া এবং ওদের সাথে একটা মেয়ে এদিকে আসছে। রাকিব, আমি ওয়াশরুমে লুকিয়ে থাকবো। কেন ভাইয়া, কি হয়েছে? সোহান আসছে, তাই এখন আমাকে কোথাও লুকিয়ে থাকতে হবে। ওরা তোর কাছে এসে জিজ্ঞেস করলে বলবি জানি না। আপনি চিন্তা করবেন না, আমি সব দেখে নিব। আমি বেশি কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম, কারণ এখানে ওয়াশরুম ছাড়া লুকিয়ে থাকার মতো কিছুই নেই। অন্যদিকে সোহান, মায়া এবং মোহনা রাকিবের হোস্টেলে চলে এসেছে। রাকিবের রুমের সামনে গিয়ে রাকিবের দরজায় নক করলো। রাকিব দরজা খুলে ওদের দেখে এমন ভাব ধরলো এবং বলল, আরে ভাইয়া, আপনারা এখানে? আসতে হয়েছে একটা জরুরি কাজে। ভাইয়া বলুন, কি কাজ? তোকে তো বলেছিলাম সাজ্জাদকে কোথাও খুঁজে পাচ্ছি না, তাই দেখতে এলাম তোর এখানে এসেছে নাকি। আমি তো আপনাকে ফোনে বললাম সাজ্জাদ ভাই আমার এখানে আসে নাই। আরে রাগ করিস না, ওকে না পেলে মায়া পাগল হয়ে যাবে। এই কয়েক ঘন্টা মায়ের অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছিস? রাকিব মায়ের দিকে তাকিয়ে দেখলো মায়া এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তাই রাকিব বলল, ঠিক আছে ভাইয়া, আমি ওনার খোঁজ পেলে আপনাদেরকে জানাবো। ঠিক আছে, জানাস। এখন তাহলে আমরা আসি। এই বলে ওরা তিনজন চলে যায়। এদিকে আমি ওয়াশরুমের ভিতরে বসে ওদের সকল কথাই শুনেছি এবং দেখেছিও। ওয়াশরুমের দরজায় হালকা ফাঁক দিয়ে মায়াকে দেখলাম কান্না করছে। সত্যি বলতে এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এখন মায়া বুঝবে আপন মানুষকে আঘাত বা হারিয়ে ফেললে কেমন লাগে, এবং আমি মায়াকে আরো কঠিন শাস্তি দিব। এটা তো কিছুই না, এর চেয়ে বড় শাস্তি ওর জন্য অপেক্ষা করছে। ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দরজা লাগিয়ে দিলাম। তখন রাকিব বলল, ভাইয়া, সোহান ভাইয়া আপনার ব্যাপারে বলছিল। তোকে কিছু বলতে হবে না, আমি ভেতর থেকে সব শুনেছি। তুই শুধু এটা করবি, কেউ যদি আমার খবর নিতে আসে ঠিক এভাবে না করে দিবি। এটাতে নিশ্চিত থাকেন, আমি থাকতে এটার ব্যাপারে কেউ জানবে না। আমি আর কিছু বললাম না। রুমের ভিতর বসে থেকে দুজনে গল্প করতে লাগলাম। রাত 9টার সময় আমি ফোনটা চালু করলাম। চালু করার সাথে সাথে দেখলাম মায়ের অনেকগুলো মেসেজ এসেছে, সাথে সোহানেরও অনেকগুলো মেসেজগুলো চেক করছিলাম, তখন সোহানের কল এলো। এবার কলটা কেটে না দিয়ে রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে সোহান বলল, কোথায় আছিস তুই? এদিকে আমরা তোকে না পেয়ে চিন্তায় আছি, সেটা জানিস? হ্যাঁ আমি জানি, তুই আমার চিন্তা করা বাদ দে, আমি একদম ঠিক আছি। কিন্তু কোথায় তুই এবং চলে গেছিস কেন? প্রথম তো ভয়ে তোদের বাসা থেকে চলে এসেছিলাম, কিন্তু পরে আসল ঘটনা জানতে পারলাম, তাই এখানে আছি একটা জায়গায়। কোথায় আছিস সেটা একটু বল। সেটা এখন বলবো না, তবে তোকে একটা কথা বলি, যদি তুই কাউকে না বলিস তাহলে। ঠিক আছে বল, আমি কাউকে বলবো না। তোর সাথে কথা বলেছি, এটা যেন মায়া জানতে না পারে, এবং আমি মায়াকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। তুই মায়াকে কেন শাস্তি দিবি? ম্যাম তোর সাথে কি করেছে?
সেটা যেদিন বাসায় আসবো সেদিনই তোকে বলবো, তার আগে বলতে পারবো না। এখন তাহলে ফোন রাখি, পরে কথা হবে। কলটা কেটে দিতেই মায়ের নাম্বার থেকে কল এলো। মনে মনে ভাবছিলাম মায়ের সাথে কথা বলবো নাকি বলবো না। একবার কথা বলি, ওর অবস্থা সম্পর্কে একটু ধারণা পেয়ে যাব কেমন আছে, তাই কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? না চেনার বান করেই বললাম। তুমি আমাকে চিনতে পারছো না? আমি কে? না, আমি আপনাকে চিনতে পারছি না। আমি মায়া বলছি। ও ম্যাম, বলুন আমাকে কল কেন করেছেন? অপমান করার জন্য নাকি? তুমি সব সময় এমন করো কেন বলো তো? তুমি কোথায় আছো সেটা প্লিজ আমাকে একটু বলো। আমি কোথায় আছি সেটা জানা আপনি কি করবেন? তোমার কাছে ক্ষমা চাইবো এবং তোমাকে আবার নিজের করে নেব। আমাকে আপনি নিজের করে পাবেন না। সো এটার বিষয়ে কথা না ভাবলেও ভালো হবে, এবং আমি এখন ফিরবো না। তাহলে তুমি কোথায় আছো বলো, আমি তোমার সাথে দেখা করতে আসছি। সেটাও বলতে পারবো না। ও হ্যাঁ, যেটার জন্য কলটা রিসিভ করেছিলাম সেটা শোনেন। আমি কয়েকদিন অফিসে আসবো না, আমার ছুটি দরকার। তোমার যতদিন চাই তুমি ছুটি নাও, তবুও তুমি আমার কাছে ফিরে এসো প্লিজ। সেটা পারবো না, আমার কয়েকদিনের ছুটি লাগবে। এই বলে কলটা কেটে দিলাম। মায়ের কণ্ঠ শুনে বুঝতে পারলাম মায়ে অনেক কান্না করছে। কান্না করলে আমার কিছু করার নেই। এতদিন আমাকে অনেক কষ্ট দিয়েছে, সেইগুলোরই প্রতিশোধ আজকে নেব। সেদিনের মতো রাতে ডিনার করে ঘুমিয়ে গেলাম। 3 দিন পর সকালবেলায় ঠিক করলাম বাসায় চলে যাব, কারণ এখানে থাকলে মাকে ভালোভাবে কষ্ট দিতে পারবো না। এই 3 দিন মায়া অনেকবার কল দিয়েছে, আমি ওর কল রিসিভ করিনি। তবে সোহানের সাথে মাঝে মাঝে কথা বলতাম। আজকে যে আসবো এটাও সোহানকে এখনো বলিনি। কালকে সকালে অফিসে যাব, তখন না হয় সোহানকে বলবো। রাকিবকে বিদায় দিয়ে আবার বাসায় চলে এলাম। বাসায় এসে ফোনটা বের করতেই সোহানের কল। আমি কলটা রিসিভ করতেই সোহান বলল, কোথায় তুই? কেন? আগে বল কোথায় আছিস এবং আসবি কবে? এভাবে আর কয়েকদিন থাকবি? এক কাজ কর, তুই আমার বাসায় চলে আয়। তুই শুধু একা আসবি, যদি মায়া আসে তাহলে ওকে নিয়ে আসবি না। বাসায় কেন? তুই বাসায় এসেছিস নাকি? হ্যাঁ এসেছি, যদি আসতে চাস তাহলে একা আসবি। থাক, আমি আসছি। বলে সোহান কল কেটে দিল। আমি বাসায় এসেছি এটা সোহানকে বললাম, কারণ সোহান আমার কাছের বন্ধু। অন্য সবাই চিন্তা করলে করুক, তবে আমি সোহানকে চিন্তার ভেতর ফেলতে চাই না। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশে বের হবার সাথে সাথে কলিং বেল বাজতে লাগলো। সোহান এসেছে তাই কলিং বেল বাজছে, তাই দরজা খুলে দিলাম। সোহান আমাকে দেখে বলল, তুই কোথায় চলে গিয়েছিলি? আমরা কত চিন্তায় ছিলাম তুই জানিস? গিয়েছিলাম একটা কাজে। তুই কি যেন বলছিলি? তোর কাছে পুরো ঘটনা শুনতে এসেছি। তুই কেন সেদিন পালিয়ে গিয়েছিলি? শোন, সেদিন পালিয়ে গিয়েছিলাম তার কারণটা হলো তুই তো জানিস ম্যাম আমার সাথে কেমন ব্যবহার করে। সুযোগ পেলে তার ব্যবহারটা সৎ ব্যবহার করে। তার উপর সেদিন ছিল তোর বিয়ে, বলা তো যায় না লোকের ভিতর কিভাবে আমাকে অপমান করবে, তাই সেখান থেকে চলে গিয়েছিলাম। তাই বলে তুই 3 দিন লুকিয়ে থাকবি এবং ম্যাম তোর সাথে এমন ব্যবহার করে কেন? শোন, আমি সেদিনই বাসায় চলে আসতাম, কিন্তু আসল ঘটনা জানার কারণে ইচ্ছে করে লুকিয়েছিলাম। ও, ম্যাম এমন ব্যবহার করে কেন এটা জানতে চেয়েছিলে না? তোর মনে আছে তোকে আমার এক্স গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম? হ্যাঁ মনে আছে। সেটার সাথে ম্যামের সম্পর্ক কি? ম্যামই হলো আমার সেই এক্স গার্লফ্রেন্ড। কি? হ্যাঁ, সেই জন্য ম্যাম আমার সাথে এমন ব্যবহার করতো। এটা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি জানতাম না ম্যামই তোর এক্স গার্লফ্রেন্ড। সেই জন্য ভাবছিলাম ম্যাম তোর জন্য এত কান্না কেন করছে। ওর এই কান্না দেখার সময় আমার কাছে নেই। আমি অনেক কেঁদেছি ওর জন্য, কিন্তু সেটা মায়া দেখতে আসেনি। তাহলে ওর কান্না আমি এখন কেন দেখতে যাব? এটা ঠিক বলেছিস। তবে যাই বলিস ম্যাম তোকে খুব ভালোবাসে। আরে এই ভালোবাসা জেগেছে কয়েকদিন আগে, যেদিন আসল সত্যটা জানতে পেরেছে। মায়া কিভাবে আসল ঘটনা জানলো সেটা একটু বল। তারপর সোহানকে সব ঘটনা খুলে বললাম, কিভাবে মায়া ইরার বাসায় গিয়েছিল এবং চিঠি পেয়েছিল। পুরো ঘটনা শুনে সোহান বলল, তাহলে এখন কি করবি? কি আর করবো, মায়াকে একটু উচিত শিক্ষা দিব। সেটা বলছি না, ওকে আবার নিজের করে নিবি না? সেটা পরের বিষয়, তবে আমি সহজে ওকে আপন করে নিব না। কেন? সেটা পরে বলবো। তার আগে বল, তুই আজকে অফিসে যাসনি? না, আমার এখনো ছুটি চলছে। কালকে থেকে আবার কাজে জয়েন দিব। ঠিক আছে, তাহলে কালকে অফিসে দেখা হবে। তাহলে থাক, আমার একটু কাজ আছে, সেগুলো শেষ করে আসি। ঠিক আছে, যা। তারপর সোহান চলে গেল। আমি মেন দরজা লাগিয়ে দিয়ে খাটের ওপর বসে থেকে ভাবতে লাগলাম কিভাবে মাকে কষ্ট দেওয়া যাবে। অনেকক্ষণ বসে থেকে কয়েকটা বুদ্ধি বের করলাম, সেগুলো কি কি পরে জানতে পারবেন। সেদিন কোনোরকমভাবে কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা অফিসে গেলাম। অফিসে এসে দেখি সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছে যেন আমি কিছু করে ফেলেছি। যাই হোক, এগুলোতে বেশি নজর দিলাম না। আমি নিজের ডেস্কে গিয়ে বসতে না বসতে পিয়ন আমাকে এসে বলল, ম্যাম নাকি আমাকে ডাকছে। মনে মনে ভাবলাম
এসেছি যেহেতু, তাহলে মায়াকে একটু কষ্ট দিয়ে আসি। তাই আমি মায়ের কেবিনে চলে গেলাম। কেবিনের দরজার কাছে গিয়ে বললাম, আসতে পারি ম্যাম? মায়া মাথা নিচু করে কি যেন ভাবছিল। হঠাৎ করে আমার কণ্ঠ শুনে আমার দিকে তাকালো। সাজ্জাদ, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমি ভেতরে গিয়ে চেয়ারে বসতে যাব, তখন মায়া কেবিনের দরজা লাগিয়ে দিল। আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছিলাম, যা শাস্তি আমি এখনো পাচ্ছি। আমি মনে মনে বললাম, শাস্তি কি পাচ্ছ? এর থেকে বেশি শাস্তি আমি তোমাকে দেব। আমি মনে মনে কথা বলছি, এটা মায়া বুঝতে পেরে আমাকে বলল, কি হলো? কিছু বলছো না কেন? আমি এবার সত্যি বলছি, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। শুধু এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি সবাইকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমার কাছে ক্ষমা চেয়ে এখন কোনো লাভ নেই। আমার পা ছাড়ুন। না, যতক্ষণ তুমি নিজের মুখে বলছো ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। আমার পা আরও শক্ত করে জড়িয়ে ধরে, ঠিক আছে যান, আপনাকে ক্ষমা করলাম, এবার আমার পা ছাড়ুন। আপনারা ভাবছেন মায়াকে ক্ষমা করে দিয়েছি, আসলে এটা আমার একটা বুদ্ধি, যেটা কিনা গল্পে থাকলে জানতে পারবেন। সত্যি বলছো তুমি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ করেছি, এখন পা ছাড়ুন। তবুও মায়ের বিশ্বাস হচ্ছিল না, তাই আমি জোর করে মায়ের কাছ থেকে পা ছাড়িয়ে নিয়ে বললাম, আপনি থাকেন, আমি আমার ডেস্কে গেলাম। তখনই মায়া আমার হাত ধরে বলল, তোমাকে আরেকটা কথা বলার আছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমি কিন্তু তোমাকে সেই আগের মতো ভালোবাসি, তাই প্লিজ তুমি আমাকে আবার নিজের করে নাও। সেটা আমার দ্বারা সম্ভব হবে না। একবার যে কষ্ট পেয়েছি সেটা আর পেতে চাই না। সত্যি বলছি, এবার আর কষ্ট দেব না। সবাই সেটা বলে, কিন্তু পরে আবার কষ্ট দেয়। আমি তেমনটা করব না, সত্যি বলছি। সেটা আমাকে বলতে হবে না, এখন ছাড়ুন, আমার অনেক কাজ আছে। তারপর মায়া অনেকবার আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ওর ফাঁদে এবার আমি আর পা দেইনি। এবার আমি মায়াকে দেখাবো কষ্ট কাকে বলে। এতদিন আমি কষ্ট পেয়েছি, এবার মায়াকে কষ্ট দেব। এবং ভালোবাসা, সেটার প্রতি এখন আমার কোনো বিশ্বাস নেই, সেটা অনেক আগেই চলে গেছে। এখন মায়ের জন্য আমার মনের ভিতর শুধু আছে ঘৃণা। নিজের ডেস্কে এসে কাজ করতে লাগলাম। একটু পর সোহান আমার কাছে এসে বলল, সাজ্জাদ, ম্যাম তোকে কি বললো? কে আর বলবে, কিছুই বলেনি। তাহলে তোকে তার কেবিনে কেন যেতে বলছিল? আরে এমনি বলছিল। তখনই সোহানের কাছে একটা মেয়ে এলো। মেয়েটি আমাদের অফিসে কাজ করে, কিন্তু আমি তাকে চিনি না। মেয়েটি এসে সোহানকে বলল, সোহান ভাইয়া ভালো আছেন? আরে জান্নাত, আমি ভালো আছি, তুমি ভালো আছো কি? আমি ভালো আছি। আপনার একটু সাহায্য লাগতো। তারপর আগে তুমি ওর সাথে পরিচয় হয়ে নাও। ওর নাম সাজ্জাদ এবং ওর নাম হচ্ছে জান্নাত, আমার ছোট বোনের মতো। হ্যালো জান্নাত। হ্যালো ভাইয়া, আমি জান্নাত। আমি সাজ্জাদ। জান্নাত, তোমার কোনো প্রকার সমস্যা হলে তুমি ওর কাছেও আসতে পারো। ঠিক আছে, আসবো। এখন চলুন, আমার সমস্যা ঠিক করতে হবে। তারপর সোহান আর কিছু না বলে চলে গেল। জান্নাত সোহানকে নিয়ে গেছে। ওরা চলে যাওয়ার সাথে সাথে পিয়ন এসে বলল, ম্যাম ডাকছে। আমি এটা বুঝি না, ম্যাম আমাকে এত বারে বারে কেন ডাকছে? প্রত্যেকবার ডাকলে আমার কাজের অসুবিধা হয়। যাই হোক, দেরি না করে ম্যামের কেবিনে গেলাম। কেবিনের কাছে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? হুম। আমি মায়ের দিকে তাকালাম, রাগে দু চোখ লাল হয়ে আছে। আমাকে কি ডেকেছেন? তুই জান্নাতের সাথে কি কথা বলছিলি? রাগি গলায় কথাটা বলে আমার কলার ধরল। আমি অবাক হয়ে গেলাম। আমি কিছু না বলে মায়ের রাগি চেহারা দেখছি। তখন মায়া আবার বলল, বল, তুই জান্নাতের সাথে কি কথা বলছিলি? এমনি কথা বলেছিলাম। কেন, তাতে আপনার কি হয়েছে? কথাটা বলে আমি মায়ের কেবিন থেকে বেরোতে যাব, তখনই মায়া আমার কলার ধরে আবার ভিতরে নিয়ে এলো এবং বলতে লাগলো, আমি কি তোমাকে চলে যেতে বলেছি? না, আমি নিজের ইচ্ছাতেই চলে যাচ্ছি। এমন ভাব করছো যেন তুমি নিজেই এই অফিসের বস এবং আমি তোমার এখানে কাজ করি। প্লিজ ম্যাম, এসব বাদ দিন, আমাকে যেতে দিন, আমার অনেক কাজ আছে। এটা ভুলে যেও না তুমি এখন কার সাথে আছো। আজকের লাঞ্চ টাইম পর্যন্ত তোমাকে আমার কাছে রেখে দেব। আমি তোমাকে নিজ হাতে খাবার খাইয়ে দেব, তারপর তুমি এখান থেকে যাবে। আমি আপনার সাথে খাবার খাবো না, আমি ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে নেব। কেন? আগে তো আমার হাতে রান্না করা কত খাবার খেতে চাইতে। এখন তুমি না বলতেই আমি খাবার রান্না করে নিয়ে এসেছি এবং তুমি কিনা সেটা খাবে না? অতীতের কথাগুলো বাদ দিন। আগে আপনার প্রতি অনেক কিছুই ছিল, কিন্তু এখন আর সেগুলো নেই। একটা সুযোগ দাও সেগুলো আবার ফিরিয়ে এনে দেওয়ার। আমি টেবিলের উপর থেকে একটা কাচের পুতুল নিয়ে নিচে ফেলে দিলাম। তারপর মায়াকে বললাম, এটা কি আর আগের মতো ঠিক হবে? এটা তো টুকরো টুকরো হয়ে গেছে, এটা কিভাবে আবার আগের মতো হবে? সামান্য কাজ ভেঙে গেলে সেটা আগের মতো হয় না। আপনি তো আমার মনে কাছের থেকেও বেশি টুকরো করেছেন, সেটা কিভাবে আগের মতো করবেন বলেন তো? তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সত্যি করে বলছি সব কিছু আবার আগের মতো করে দেব। সেটা পারবো না।
আচ্ছা তাহলে থাকেন, আমার কাজ আছে, সেগুলো করতে হবে। এটা বলে চেয়ার থেকে উঠতে যাবো, তখনই মায়া আমার কলার ধরে 4 ঠোঁট এক করে দিল। মায়ের এমন কাজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মায়াকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু মায়া আমাকে এমনভাবে ধরেছে যে ওকে ছাড়াতে পারছি না। অনেকক্ষণ চেষ্টা করার পর মায়া নিজে থেকে আমাকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, এত কাজ করো কেন? তুমি তো অন্য কারোর সাথে নেই, তুমি তোমার বসের সাথে আছো। এরপর থেকে চলে যাওয়ার কথা বললে এর থেকে বড় শাস্তি দেব। আমি মায়াকে ছাড়িয়ে নিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি এবং বলছি, আপনি যা খুশি করুন, আমাকে আপনার করে আর পাবেন না। কে কাকে পাবে পাবে না সেটা তো সময় বলবে। এখন যাও, নিজের কাজগুলো আস্তে আস্তে করো। আমি কিছু না বলে কেবিন থেকে বের হয়ে এলাম। জানি না মায়া আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে। আমি কি কষ্ট দেওয়ার জন্য কত কিছু করছি, কিন্তু তবুও মায়া হাসি মুখে কথা বলছে কিভাবে। আমি ভালোভাবে বুঝতে পারছি মায়া এসব আমার মন জয় করার জন্য করছে, কিন্তু এত সহজে আমার মন জয় করতে পারবে না। এবার থেকে আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে, না হলে বলা তো যায় না কখন কি হয়ে যায়। মায়ের কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে হঠাৎ করে জান্নাত এবং সোহান এলো। ভাইয়া এখনো কাজ করছেন? লাঞ্চ করতে যাবেন না? এত তাড়াতাড়ি লাঞ্চ করবে কেন? কয়টা বাজে? বলে ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 1:30 বেজে গেছে, অথচ কাজের চাপে চাপে বুঝতে পারিনি। কি হলো, যাবে না? হ্যাঁ যাবো, একটু দাঁড়াও। নিজের ডেস্কের সব ফাইলগুলো ঠিক করে তারপর ওদের সাথে গেলাম লাঞ্চ করতে। অন্যদিকে মায়া নিজের কেবিনে খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমার দেখাই পাচ্ছে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার কারণে মায়া পিয়নকে ডেকে বলল আমাকে ডেকে দিতে। পিয়ন আমাকে ডাকতে চলে আসে। একটু পর পিয়ন গিয়ে বলল যে সাজ্জাদ স্যার ক্যান্টিনে গেছে লাঞ্চ করতে। এটা শুনে মায়ের মনে অনেক খারাপ হয়ে গেল। তারপর সে একা একা খাবার খেয়ে নিল। খাবার শেষ করে সিসি ক্যামেরায় তাকে দেখলো আমি এবং জান্নাত হাসাহাসি করতে করতে ভিতরে আসছি। তখন মায়া রাগের মাথায় আমাকে অনেক গালি দিল। এদিকে আমি লাঞ্চ করে আমি এবং জান্নাত অফিসে এলাম। সোহান ওর বাসায় কথা বলছে, তাই আমাদের সাথে আসতে পারেনি। আমরা দুজন অফিসে এসে যার যার ডেস্কে গিয়ে আবার কাজ শুরু করলাম। কাজ করতে করতে অফিস ছুটি হয়ে গেল, তাই নিজে সব কিছু গুছিয়ে নিয়ে অফিসের বাইরে এসে রিক্সার জন্য দাঁড়ালাম। লাঞ্চের পর থেকে মায়া আমাকে ওর কেবিনে যেতে বলেনি। এটা অবশ্য আমার জন্য ভালোই হয়েছে, আরাম মতো কাজ করতে পেরেছি। অফিসের বাইরে রিক্সার জন্য দাঁড়িয়েছি, কিন্তু কোনো প্রকার রিক্সা পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটা দেখে বুঝে গেলাম এটা মায়ের গাড়ি, তাই ওর গাড়ির সামনে বাসার দিকে হাঁটা ধরলাম। আমি মায়ের সাথে কথা বলতে চাই না, তবুও মায়া আমার সামনে আসে। গাড়ির সামনে থেকে চলে আসার সময় মায়া অনেকবার ডেকেছিল, কিন্তু আমি ওর কথা শুনেও না শোনার ভান করে সেখান থেকে চলে এসেছি। আজকে রিক্সা না পায়ে হেঁটে হেঁটে বাসায় যেতে হচ্ছে। একটু পর বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হতে যাবো, তখনই মায়ের ফোন। এদিকে খেয়াল না করে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখলাম মায়ের অনেকগুলো কল এসেছে, তার সাথে একটা মেসেজও করেছে। আমি মেসেজটা পড়তে লাগলাম। মেসেজে লেখা ছিল, ফোনটা রিসিভ করো, তোমার সাথে আমার অফিসের বিষয়ে জরুরি কথা আছে। মেসেজটা পড়ে ভাবতে লাগলাম অফিসের বিষয়ে কি জরুরি কথা আছে, সেটা হয়তো এখানে বলবে। সেটা শোনার জন্য আমি মাকে কল করলাম। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করলো। মনে হয় হাতে ফোন নিয়ে বসেছিল। আমি বেশি কিছু বলবো না, জরুরি কথাটা শুনে কলটা কেটে দেব, তাই বললাম, হ্যালো ম্যাম, মেসেজে বললেন অফিসের বিষয়ে জরুরি কথা আছে। হ্যাঁ আছে, তার আগে বলো বাসায় ঠিক মতো গিয়েছো? হ্যাঁ ঠিক মতো এসেছি। ও, খাবার খেয়েছো কি? এটাই কি আপনার জরুরি কথা? জরুরি কথাটা পরে বলছি, আগে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও। না, খাবার রান্না করবো, তারপর খাবো। ঠিক আছে, তাহলে আগে খাবার রান্না করে খেয়ে নাও, তারপর আমি ফোন দিয়ে বলবো জরুরি কথাটা কি। এখন বললেই তো হয়। না এখন বলবো না, রাতে আমি কল করব, তখন বলবো, তার আগে বলা যাবে না। ঠিক আছে। এই বাকিটা বলার আগে আমি কলটা কেটে দিলাম। এখন ওর সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করে আমার লাভ নেই। যত কথা বলবো ততই সময় নষ্ট হবে। তাড়াতাড়ি করে আগে খাবার রান্না করে নিই। তারপর খাবার রান্না করে খেয়ে শুয়েছিলাম। তখন আমার ফোনটা বাজতে লাগলো। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম মায়ের নাম্বার থেকে কল এসেছে। আমি ওর সাথে কথা বলতে চাই না, কিন্তু কি যেন একটা জরুরি কথা বলবে, সেটা শোনার জন্য কলটা রিসিভ করে বললাম, হ্যালো ম্যাম, বলুন। ডিনার করেছো কি? হ্যাঁ করেছি, আপনি করেছেন কি? হ্যাঁ আমিও করেছি। এখন তাহলে বলুন জরুরি কথাটা কি? একটু ওয়েট করো, বলছি কি জরুরি কথা। আমি বিরক্ত হয়ে কলটা কেটে দিলাম। আমি ভালো করে বুঝে গেছি মায়ের জরুরি কোনো কথা নেই, এগুলো আমার সাথে কথা বলার বাহানা। কল কেটে দেওয়ার পর মায়া অনেকবার আমাকে কল দিয়েছিল, কিন্তু আমি কল রিসিভ করিনি। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম নিজেও জানি না। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখন আমার ফোনে একটা SMS এলো। আমি মেসেজটা ওপেন করে দেখি মায়া মেসেজ দিয়েছে আমার।
গুড মর্নিং, সাবধানে অফিসে আসবে। লেট হলেও সমস্যা নেই, কিন্তু অফিসে বা রাস্তায় কোনো মেয়ের সাথে কথা বললে তোমার খবর করে ছাড়বো। মেসেজটা পড়ে আমি হাসতে লাগলাম। হাসার কারণটা হলো মায়ের এসব ব্যবহার দেখে। মাকে যত অবহেলা করি না কেন, আমার খেয়াল ঠিকই রাখবে। মেসেজ পড়ে ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে দিয়ে বাইরে এলাম। তারপর একটা রিক্সা নিয়ে অফিসে চলে এলাম। অবশেষে নিজের ডেস্কে বসে কাজ করছিলাম, তখন জান্নাত আমার কাছে এসে বলল, ভাইয়া ভালো আছেন? হ্যাঁ আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে এলাম। হ্যাঁ বলো, কি বলবে? আগামী শুক্রবার আমার বড় ভাইয়ের বিয়ে। আপনাকে এবং সোহান ভাইয়াকে কিন্তু আসতে হবে। শুক্রবারে? হুম। ঠিক আছে, আসবো। তুমি বরং সোহানকে জানিয়ে দাও। সোহান ভাইয়া এখনো আসেনি, অফিসে এলে ওনাকে বলে দেবো। ঠিক আছে। তারপর জান্নাত আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। তারপর আমি আমার কাজ শুরু করতে লাগলাম। কাজ করতে করতে অনেকক্ষণ সময় পেরিয়ে গেল। তখন পিয়ন এসে বলল, ম্যাম ডাকছে। আমি বিরক্তিকর ভাব নিয়ে ম্যামের কেবিনে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসো, বসো। আমি গিয়ে চেয়ারে বসলাম। তারপর ম্যামকে বললাম, আমাকে ডেকেছেন? তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। হ্যাঁ বলুন, কি বলবেন? জান্নাত তোমাকে কি ইনভাইট করেছে ওর ভাইয়ের বিয়েতে? হ্যাঁ করেছে। কেন? তুমি কি সেখানে যাবে? হ্যাঁ যাব। ঠিক আছে, এখন তাহলে যাও, গিয়ে কাজ করো। একটু পর আমার সাথে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি কোথাও যেতে পারবো না, আমার কাজ আছে। আমি যেটা বলছি সেটাই হবে। যাও, এখন গিয়ে কাজ করো। আমি আর কিছু বললাম না। এই কথা বুঝতে পারলাম যে মায়া জান্নাতের ভাইয়ের বিয়ের কথা জিজ্ঞেস করলো কেন। আবার বলছে এখন গিয়ে কাজ করো, একটু পর আমাকে কোথাও নিয়ে যাবে। যেখানে নিয়ে সেখানে নিয়ে গেলেই দেখা যাবে। ততক্ষণ আমার কাজটা করে নিয়ে আগে। প্রায় 1 ঘন্টা পর মায়া আমার ডেস্কের সামনে এসে বলল, চলো আমার সাথে। মায়ের এমন ব্যাপার দেখে অফিসে সকলে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, বসে আছো কেন? চলো আমার সাথে। সকলে যে আমাদের দিকে তাকিয়ে আছে। ওরা তাকিয়ে থাকলে থাকুক, তাতে আমাদের সমস্যা? আমার সাথে চলো তাড়াতাড়ি। আমি সবার দিকে একবার তাকিয়ে মায়ের সাথে অফিসের ভেতর থেকে বের হয়ে এলাম। বাইরে এসে মা একটা রিক্সা ডাক দিল। মায়ের রিক্সায় উঠে বসলো। আমি দাঁড়িয়েছিলাম, তখন মা আমাকে বলল, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? রিকশায় ওঠো। আমি আপনার সাথে রিক্সায় কেন যাব? তাহলে কিসে যাবে? আমি অন্য একটা রিক্সা নিয়ে আসছি, আপনি এটাতে চলে যান। তার দরকার নেই, তুমি আমার সাথে এক রিকশায় যাবে। বলে আমার হাত টান দিয়ে রিক্সায় তুললো। তারপর রিক্সাওয়ালা মামাকে যেতে বলল। একটু পর মায়া একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে রিক্সা থামাতে বলল। তারপর মায়া রিক্সা থেকে নেমে বলল, নিচে নামো এবং আমার সাথে ভেতরে চলো। আমি রিক্সা থেকে নেমে মায়ের সাথে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে মায়া একটা কেবিনে বসালো। ওর সাথে আমাকে বসতে বলল। আমি বসার পর মায়া ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলো। খাবার অর্ডার করে মায়া আমাকে বলল, এখন চুপচাপ খাবারটা খেয়ে নেবে। খাবার শেষ করে শপিং মলে যাব। শপিং মলে কেন? কেনাকাটা করতে যাব। তাহলে আমাকে কেন নিয়ে যাচ্ছেন? সেটা গেলেই বুঝতে পারবে। এখন খাবার খাও। কথা বলার ফাঁকে ফাঁকে ওয়েটার খাবার দিয়ে গেছে। খাবারগুলো দেখলাম, এখানে সব কিছু আমার প্রিয় খাবার। আমি বেশি কিছু না ভেবে খাবারগুলো খাওয়া শুরু করলাম। খাবার শেষ করে হাত ধুয়ে বিল দিতে যাবো, তখন মায়া বলল, তোমাকে বিল দিতে হবে না, আমি বিল দিয়েছি। আমার বিল আপনি দিতে গেলেন কেন? কেন দিতে পারবো না? সেটা না। আর বলতে হবে না, এখন চলো আমার সাথে, অনেক কাজ আছে। বলে আমার হাত ধরে রেস্টুরেন্টের বাইরে নিয়ে এলো। তারপর আমাকে নিয়ে রিক্সায় উঠলো। একটু পর মায়া একটা বড় শপিং মলের সামনে এসে রিক্সা থামাতে বলে। রিক্সা থামানোর পর মায়া রিক্সা থেকে নেমে গেল, সাথে আমাকেও নামতে বলল। আমি নামলাম রিক্সা থেকে। মায়া ভাড়াটা দিয়ে আমাকে নিয়ে ভিতরে চলে গেল। প্রথমে মায়া আমাকে নিয়ে গেল মেয়েদের কর্নারে। সেখানে একটা দোকানে গিয়ে বলল, ভাইয়া যতগুলো শাড়ি আছে একটা একটা করে বের করেন। দোকানদার কি বলল? দোকানদার কয়েকটা শাড়ি বের করে সামনে রাখলো। আমি মায়ের থেকে একটু দূরে দাঁড়িয়েছিলাম, তাই মায়া আমাকে বলল, এত দূরে দাঁড়িয়েছো কেন? এদিকে এসো এবং দেখো কোন শাড়িটা সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে। তখন আমি মায়ের কাছে গিয়ে বললাম, শাড়ি কিনবেন আপনি আর পছন্দ করতে বলছেন আমাকে, এটা আবার কেমন? তুমি পছন্দ করে দিলে সমস্যা কি? তোমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাই নেব। শাড়িগুলোর দিকে তাকিয়ে দেখলাম অনেক কালারের শাড়ি আছে। ওর ভিতর থেকে আমার পছন্দ মতো একটা শাড়ি দিলাম মায়ের হাতে। মায়ের সেগুলো প্যাকেট করতে বলল। তারপর আমাকে নিয়ে ছেলেদের কর্নারে গেল। ছেলেদের কর্নারে আসার কারণে আমি বললাম, আপনি আবার ছেলেদের জামা কাপড় পরেন নাকি? কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই বলে কয়েকটি টি শার্ট আমার শরীরের সাথে মাপ দিল। তখনই আমি বললাম, আমার শরীরের সাথে মাপ নিচ্ছেন কেন? চুপ করে থাকো তো, এগুলো আমার বয়ফ্রেন্ডের জন্য নিচ্ছি। ওর সাইজ এবং তোমার সাইজ একদম এক। তাহলে আমাকে নিয়ে এসেছেন কেন? আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে এলেই তো পারতেন। সে অনেক ব্যস্ত মানুষ, ওর হাতে সময় থাকে না, বুঝছো? আমি আর কিছু বললাম না। অন্য কোনো প্রেমিক হলে বয়ফ্রেন্ড আছে এটা শুনলে অনেক কষ্ট পেত, কিন্তু আমার ডায়েরিতে কষ্ট বলে কিছুই রাখিনি।
মায়া একে একে অনেকগুলো টি শার্ট ও প্যান্ট নিল। তারপর সেগুলো বিল দিয়ে বাইরে এসে একটা রিক্সা নিয়ে অফিসে চলে এলো। অফিসে এসে মায়া নিজের কেবিনে গেল এবং আমি নিজের ডেস্কে গেলাম। দুপুরবেলা লাঞ্চ করলাম না, কারণ বাইরে থেকে খেয়ে এসেছিলাম। তাই কাজ করতে করতে অফিস ছুটি হয়ে গেল। আমি আমার সব কিছু গুছিয়ে অফিস থেকে বের হতে যাব, তখন পিয়ন এসে বলল ম্যাম ডাকছে। এবার কোনো কিছু না ভেবে ম্যামের কেবিনে গিয়ে বললাম, ম্যাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই প্যাকেটগুলো নাও। আমার হাতে একটা প্যাকেট দিয়ে, কি আছে প্যাকেটে? প্যাকেটটা হাতে নিলাম। সেটা বাসায় গিয়ে যখন খুলবে তখন বুঝতে পারবে। এখন চলো, তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। তার দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো, আপনাকে তো কষ্ট করতে হবে না। না, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। এখন কথা না বলে চলো, তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। আমি আর কিছু বললাম না, মায়ের সাথে বাইরে এসে ওর গাড়িতে উঠলাম। মায়া নিজে ড্রাইভ করছে। একটু পর মায়া আমার বাসার সামনে এসে গাড়ি থামালো। আমি গাড়ি থেকে নামতে যাব, তখন মায়া আমার হাত ধরে টান দিয়ে ওর মুখের কাছে নিয়ে এসে 4 ঠোঁট এক করে দিল। সারাদিন শেষে মায়ের এই কাজের জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। অনেকবার চেষ্টা করে মায়াকে আমার কাছ থেকে ছাড়াতে পারলাম না। তার কারণ হলো আমার দম শেষ হয়ে আসছে। 4 মিনিট পর মায়া আমাকে ছেড়ে দিল। আমি এবার আমার রাগ ধরে রাখতে পারলাম না। ঠাস করে মায়ের গালে কষে 2টা থাপ্পড় মারলাম। আপনাকে কতবার বলবো যে আমার সাথে এমন ব্যবহার করবেন না? আপনি বুঝতে পারেন না কেন আমার সাথে এমন করেন? আমি তোমাকে ভালোবাসি তাই। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না এবং কখনো বাসবো না। তাই প্লিজ আমার কাছে নিজের অধিকার দেখাতে আসবেন না। প্লিজ তুমি আমার কথাটা অন্তত শুনে যাও। আমি মায়ের কোনো প্রকার কথা না শুনে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে এলাম। বাসার ভিতরে এসে প্যাকেটটা রেখে ওয়াশরুমে ঢুকলাম ফ্রেশ হতে। ফ্রেশ হওয়ার সময় হাতে দেখলাম রক্ত লেগে আছে। রক্ত কোথা থেকে এলো এটা ভাবতে লাগলাম। তখন মনে পড়লো মায়ের ঠোঁটের রক্ত। এবার নিজের খারাপ লাগতে লাগলো। থাপ্পড়টা না মারলেও হতো, পরে না হয় ক্ষমা চেয়ে নেব। তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে মায়েদের প্যাকেটগুলো খুললাম। দেখলাম প্যাকেটে সব টি শার্ট ও প্যান্টগুলো আছে, যেগুলো কিনা মায়ের সকালবেলা কিনেছিল। একবার ভাবলাম এগুলো ফেলে দিই, আবার ভাবলাম থাক, মায়ের জিনিস মায়েকে ফিরিয়ে দেব। অবশেষে ঠিক করলাম এগুলো মায়েকে ফিরিয়ে দেব। তাই জামা কাপড়গুলো আবার প্যাকেটে তুলে রেখে দিলাম। তারপর খাবার রান্না করে ঘুমিয়ে গেলাম। পরের দিন অফিসে গেলাম। নিজের ডেস্কে বসে কাজ করছি এবং আশেপাশে তাকিয়ে দেখছি মায়া আমার ডেস্কের কাছে গিয়ে ঘোরাঘুরি করছে। আমি সেদিকে বেশি মনোযোগ দিলাম না। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ম্যাম নিজের কেবিনে চলে গেল। মায়ের কেবিনে যাওয়ার সাথে সাথে পিয়ন এসে বলল ম্যাম ডাকছে। তাই মায়ের কেবিনে গেলাম। কেবিনে গিয়ে দেখে মায়ের চেয়ারে বসে আছে। আমি কেবিনে যাওয়াতে মায়া বলল, আসো, ভিতরে এসে বসো, তোমার সাথে কথা আছে। কি কথা, তাড়াতাড়ি বলুন। আমার উপর কি রেগে আছো? না, আপনার ওপর কেন রেগে থাকবো? আর হ্যাঁ, কালকের ব্যবহারের জন্য সরি। তোমার ওই আঘাত দেওয়াতে আমি কিছু মনে করিনি। তুমি আমাকে হাজার মারলেও আমি তোমার কাছে বারবার ফিরে আসবো। সেটা জানি, কিন্তু আপনি কথায় কথায় আমার হাত ধরছেন কেন? রাগী গলায় কথাটা বলে হাতটা ছেড়ে নিলাম। আমার রাগী কণ্ঠ শুনে মায়া ভয় পেয়ে গেল, তাই কাপা গলায় বলল, ঠিক আছে, আর ধরবো না। এখন তাহলে যাও, কাজ করো গিয়ে। এবং আমাকে বারবার বিনা কারণে ডাকবেন না, এতে আমার প্রবলেম হয়। কথাটা বলে মায়ের কেবিন থেকে বের হয়ে এলাম। তারপর নিজের ডেস্কে বসে কাজ করছিলাম। তখন সোহান এসে বলল, কি হয়েছে? ম্যামের সাথে এত রাগীভাবে কথা বললি কেন? আর বলিস না, সবসময় বিনা কারণে আমাকে ডেকে পাঠায়। তার উপর বারবার আমার হাত ধরে চেষ্টা করে। তুই তো জানিস আমার এসব ভালো লাগে না। ম্যাম তোর সাথে এমন ব্যবহার কেন করছে? জানি না, এরকম ব্যবহার করে দেখে কালকে দিয়েছি 2টা থাপ্পড়। এটা তুই ভালো করেছিস, এত বেশি বাড়াবাড়ি ভালো না। ঠিক আছে তাহলে থাক, আমি আসছি। বলে সোহান কোথায় যেন চলে গেল। আমি আবার কাজ শুরু করলাম। কাজ করতে করতে দুপুর হয়ে যাওয়ার কারণে লাঞ্চ করে এলাম। আজকে মায়া অনেক ডেকেছে ওর সাথে লাঞ্চ করার জন্য, কিন্তু আমি ওর সাথে লাঞ্চ করিনি। সেদিনের মতো কাজ শেষ করে বাসায় চলে এলাম। কালকে শুক্রবার, মানে জান্নাতের ভাইয়ের বিয়ে, তাই আমাকে যেতে বলেছে। কিন্তু ওখানে গেলে তো আর খালি হাতে যাওয়া যাবে না। তারপর বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। অনেকক্ষণ ভাবলাম আমার বাসায় এত সকাল সকাল কে আসতে পারে। এই ভাবতে ভাবতে দরজা খুললাম। দেখি দরজার কাছে মায়া দাঁড়িয়ে আছে। মায়াকে আজকে অনেক সুন্দরী লাগছে, কারণ মায়া আমার পছন্দ করা একটি শাড়ি পরে এসেছে। মায়ের দিকে তাকিয়ে এসব ভাবছিলাম। হঠাৎ করে মনে হলো মায়াকে নিয়ে আমি এসব কেন ভাবছি। এগুলো না ভেবে মায়াকে জিজ্ঞেস করি কেন এখানে এসেছে। ম্যাম, আপনি এখানে কেন? কেন, তুমি জান্নাতের ভাইয়ের বিয়েতে যাবে না? হ্যাঁ যাব, কিন্তু আপনি এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাকে নিয়ে যেতে হবে না, আমি একা একা চলে যেতে পারবো। ভালোভাবে আপনি একা চলে যান। না, আমি একা যাব না, আমি গেলে শুধু তোমার সাথেই যাব। কিন্তু আমি আপনার সাথে যাব না।
এবং আপনাকে অনুরোধ করে বলছি আপনি বারবার এখানে আসবেন না, বাড়িওয়ালা খারাপ ভাববে। যে যা ভাবার ভাবো, তাতে আমার কিছু যায় আসে না। আপনার কিছু না হলেও আমার অনেক কিছু যায় আসে, তাই আপনাকে বলবো আপনি এখানে আসবেন না। না, আমি অবশ্যই আসবো। তারপর মায়ের জোর করে আমার রুমের ভিতরে ঢুকে পড়লো। মায়ের এমন ব্যবহারে এবারও আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মায়েকে আমার দিকে ঘুরিয়ে দিলাম কষে ঠাস করে একটা থাপ্পড়। থাপ্পড় দেয়া দেখে মায়ের চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। তখন আমি বললাম, আপনাকে একটা কথা কতবার বলতে হয় যে আপনি আমার উপর নিজের অধিকার দেখাতে আসবেন না? একটা কথা একবার বললে আপনার মাথায় ঢোকে না? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করো? এমন কুমিরের কান্না আমার কাছে কাঁদবেন না। এখন আপনি নিজে থেকে এখান থেকে চলে যাবেন নাকি আপনাকে ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব? কোনটা? বের করে দেওয়া লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কথাটা বলে মায়ের বাসা থেকে বের হয়ে গেল। আমি দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। মায়ের পাগলামি দিন দিন বাড়ছে। ওকে কিছু বলি না দেখে আমার সাথে বারবার এমন ব্যবহার করছে। এখন আর আমার সাথে কথা বলতে আসবে না, কারণ আজকে ওকে যা করলাম এটা করার পর আমার সাথে সহজে কথা বলতে আসবে না। বেলা 11টার দিকে সোহানের নাম্বার থেকে কল এলো। আমি ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করলাম। হ্যালো, কোথায় তুই? আমি তো বাসায়। কেন? এখনো বাসায় কি করছিস? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, জান্নাতের বাসায় যেতে হবে। ঠিক আছে, রেডি হচ্ছি। তুই কোথায়? আমি তোর বাসার দিকে আসছি, এতক্ষণে তুই রেডি হয়ে নে। সোহান ফোনটা কেটে দিল। বিছানায় অবস্থা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছিলাম, তখন কলিং বেল বেজে উঠলো। আমি দরজা খুলে দেখি সোহান দাঁড়িয়ে আছে। সোহানকে কিছুক্ষণ দাঁড়াতে বললাম। তারপর আমি পুরোপুরি রেডি হয়ে ওর সাথে সিঁড়িতে নামতে লাগলাম। তখন সোহান বলে উঠলো, আচ্ছা ম্যাম, তোর বাসার নিচে কি করছে? মায়া এখানে কি করবে? পাগল হয়ে গেছিস নাকি? বিশ্বাস না হলে তুই নিচে গিয়ে দেখ। আমার মনে হয় অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। আমি কিছু বললাম না। মায়া দাঁড়িয়ে থাকতেও পারে, বলা তো যায় না। তবে সকালে যে অপমানটা করেছি তাতে আমার মনে হয় না মায়া আমার জন্য এখন দাঁড়িয়ে থাকবে। বাসার সামনে রাস্তায় এসে দাঁড়ালাম। আশেপাশে তাকিয়ে দেখি মায়া আছে কিনা। তখন সোহান দৌড়ে একটা গাড়িতে হাত দিয়ে দেখিয়ে বলল, ওই দেখ ম্যাম, ওই গাড়ির ভিতরে বসে আছে। গাড়িটার দিকে তাকালাম। সত্যি করে ওটা মায়ারই গাড়ি। আছে, থাক, বাদ দে এখন। একটা রিক্সা ডাকতে আমাদের যেতে হবে। ঠিক আছে। সোহান একটা রিক্সা ডাকবে তখনই মায়ের গাড়িটা আমাদের সামনে এসে দাঁড়ালো এবং গাড়ির জানালা খুললো। আমরা দুজনে জানালা দিয়ে তাকিয়ে দেখি মায়া বসে আছে। আমাদের দিকে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, সোহান কোথায় যাবে? জান্নাতের বাসায়? হ্যাঁ, কিন্তু আপনি কোথায় যাবেন? আমিও জান্নাতের বাসায় যাচ্ছি। গাড়িতে ওঠো, সবাই একসাথে যাই। সোহান, তোর যদি ইচ্ছে থাকে তুই যেতে পারিস, আমি ওনার সাথে কোথাও যাব না। আরে কিছু হবে না, চল তো, কথা না বলে গাড়িতে ওঠ। আমি যেতে না চাইলেও সোহানের আবদার গাড়িতে উঠতে হলো। পেছনে সেটা আমি এবং মায়া, আর সামনে ড্রাইভার এবং সোহান বসে আছে। মায়া আমার পাশে বসাতে অনেক সমস্যা হচ্ছে। আমি ওর সাথে বসতে চেয়েছিলাম না, কিন্তু সোহান সামনে ছাড়া বসবে না, তাই আমাকে পিছনে বসতে হয়েছে। চুপি চুপি করে মায়ের দিকে একবার তাকালাম। দেখলাম মায়া আমার দিকে তাকিয়ে আছে। ওটা দেখে আবার চোখ ফিরে নিয়ে জানালা দিয়ে বাইরে দেখতে লাগলাম। হঠাৎ মনে হলো কারো নরম কিছু আমার হাত স্পর্শ করছে। হাতের দিকে তাকিয়ে দেখি মায়া আমার হাতের উপর ওর হাত দিয়ে বসে আছে। এটা দেখার সাথে সাথে আমি আমার হাতটা ওর হাতের নিচ থেকে সরিয়ে নিলাম। গাড়ির ভিতর সোহান থাকায় মায়াকে কিছু বললাম না। একটু পর জান্নাতের বাসায় এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে ভিতরে যাচ্ছিলাম, তখন মায়া এসে আমার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমার হাত ধরলো এবং বলল, প্লিজ এবার অন্তত রাগ করো না, একটু সময় তোমার হাতটা আমাকে ধরতে দাও। আমি মায়ের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে একটু দূরে গিয়ে বললাম, আপনি সবসময় আমার থেকে দূরত্ব রাখবেন, তাহলে আমি খুশি হব। কেন? আমার এসব পছন্দ না তাই। এবং আপনাকে বলছি না আপনি আমার সাথে কথা বলতে আসবেন না, তবুও বারবার কেন কথা বলতে আসেন? আমি তোমাকে ভালোবাসি, তাই বারবার তোমার কাছে ছুটে আসি। এবং তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? তোমাকে তো বলছি আমাকে তুমি করে বলবে। তুমি করে বলতে পারবো না। এবং ভালোবাসার কথা কি যেন বললেন? বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার কাছে বারবার ফিরে আসি। এত যদি আমাকে ভালোবাসেন তাহলে সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন কেন? তুমি আমার কথাটা একটু শোনো। আসলে সেদিন মাকে কিছু বলতে না দিয়ে আমি বলা শুরু করলাম, আপনার কোনো কথা আমি শুনতে চাই না, এবং এইখানে থাকার সময় আমার সাথে কথা বলতে আসবেন না। প্লিজ আজকের দিনে অন্তত আমার সাথে এমন ব্যবহার করো না। কথাটা বলে মা আমার হাত ধরার চেষ্টা করছিল। আমি হাত ধরতে না দিয়ে বললাম, কেন, আজকের দিনে কি যে আপনার সাথে ভালোভাবে কথা বলতে হবে? আজকে একটা অনুষ্ঠানে এসেছি, তাই প্লিজ তুমি আমার সাথে অমন ব্যবহার করো না। এইসব আমাকে বলে হবে না। চুপ করে আমার সামনে থেকে চলে যান এবং যেন আপনাকে আমার সামনে না দেখি। প্লিজ। আমি মায়ের কোনো কথাই শুনলাম না।
বিয়েবাড়িতে আসার পর থেকে আমার পিছু নিয়ে যাচ্ছে, কথাও সহজে শেষ হচ্ছে না। বিয়েবাড়িটা চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, আমার পিছনে মায়া ঘোরাঘুরি করছে, তবে আমার সামনে আসার সাহস পাচ্ছে না। এদিকে অনেকক্ষণ ধরে সোহানকে দেখতে পাচ্ছে না, তাইকে খুঁজতে লাগলাম। একটু পর দেখলাম সোহান বাইরের বাগানের ভেতর ফোনে কথা বলছে, তাই দেরি না করে সোহানের কাছে গেলাম। আমাকে দেখে সোহান কলটা কেটে দিয়ে ফোন পকেটে রেখে বলল, কোথায় ছিলি তুই? তোকে কখন থেকে খুঁজছি জানিস? তখন আমি সোহানের কাঁধের উপর হাত রেখে বললাম, আমি নিজেও তোকে খুঁজছিলাম, সারা বাড়িতে তোকে খুঁজে না পেয়ে এখানে এলাম, দেখলাম তুই কথা বলছিস। ও আচ্ছা, ম্যাম তোর পিছন পিছন ঘোরাঘুরি করছে কেন? আর বলিস না, এভাবে সারাদিন আমার পেছনে ঘোরাঘুরি করবে এবং বলবে ভালোবাসি ভালোবাসি। তুই কিছু বলিস না? বলবো না কেন, কালকে এবং আজকে সকালে থাপ্পড়ও দিয়েছি, তবু আমার পিছন ছাড়ছে না। ও আচ্ছা, তোকে একটা কথা বলি শোন, তুই কি মায়াকে ভালোবাসিস? আগে অনেক ভালোবাসতাম, কিন্তু সেটা আর এখন নেই। তুই তবুও মায়াকে একটা সুযোগ দিয়ে দেখ কি হয়। সেটা পারবো না। তাহলে কি করবি? সারা জীবন কি কষ্টে কাটাবি, তার সাথে মায়াকেও কষ্ট দিয়ে যাবি? দেখ, এখন তোর সিদ্ধান্তের উপর তোদের ভালো থাকা নির্ভর করছে। সেটা বিষয়ে পরে ভাববো, এখন চল। সোহান তখন আমার কাঁধে হাত দিয়ে বলল, যা করবি একটু ভেবে চিন্তে করবি, একটা ভুল করে ফেললেই না তোদের সারা জীবন নষ্ট হয়ে যাবে। সোহানের কথা অবশ্য অনেক যুক্তি আছে, যদি সারা জীবন এভাবে মাইকে কষ্ট দিয়ে যাই তাহলে আমরা কেউ ভালো থাকতে পারবো না। কিন্তু আমি এত সহজে মাইকে মেনেও নিব না, মাইকে আরও অনেক কষ্ট দিব, আমার প্রতি ওর ভালোবাসা কেমন সেটাও দেখব। কথাগুলো ভাবছিলাম, তখন সোহান পাশে এসে দাঁড়িয়ে বলল, জান্নাতের সাথে দেখা করেছিস? না, এখনও দেখা করিনি। তাহলে চল দেখা করে আসি, না হলে পরে ভাববে আমরা বিয়েতে আসিনি। কিন্তু এখন জান্নাতকে কোথায় পাবো? খুঁজলে ঠিক পাওয়া যাবে, এই বাড়িতে আছে, এটা ছাড়া আর কোথায় যাবে? ঠিক আছে, চল খুঁজে দেখি। তারপর আমরা দুজনে জান্নাতকে খুঁজতে লাগলাম। একটু পরপর পিছনে তাকিয়ে দেখছি মায়া আমাকে ফলো করছে নাকি, তবে আমি যতবার তাকিয়েছি ততবারই মায়াকে দেখেছি আমার পিছন পিছন ঘুরতে। ঘুরলে ঘুরুক, সেদিকে বেশি পাত্তা দিলাম না। জান্নাতকে খুঁজতে খুঁজতে আমরা বরের সামনে এসে পড়েছি। জান্নাতকে দেখতে পেলাম, অনেকগুলো মেয়ের সাথে বসে গল্প করছে। আমাদের দেখা মাত্র কাছে এসে বলল, ভাইয়া আপনারা তো লেট করে এলেন কেন? লেট করে আসিনি, আমরা অনেক আগেই এখানে এসেছি, এতক্ষণ বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। ও আচ্ছা, চলুন আপনাদের আমরা ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেন। কথাটা বলে জান্নাত কয়েকটা মেয়েকে আমাদের কাছে ডাকলো। তারপর জান্নাত একে একে সবার সাথে আমাদের পরিচয় করে দিল। আমরা সবাই মিলে গল্প করছিলাম। মায়ের দিকে চোখ পড়তে দেখলাম রাগে ফুঁসছে, এটা দেখে অনেক ভালো লাগতে লাগলো। ভাবলাম মায়াকে আরও বেশি করে রাগানো যাক, তাই আরও বেশি করে মেয়েদের সাথে কথা বলতে লাগলাম। মায়া এটা সহ্য করতে না পেরে আমাদের কাছে এসে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কি হচ্ছে এসব এখানে? এত হাসাহাসি হচ্ছে কেন? মায়ের এমন ব্যবহার দেখে জান্নাত সহ আমরা অনেক অবাক হয়ে গেলাম। তখন জান্নাত মায়াকে বলতে লাগলো, কেন ম্যাম, কি হয়েছে? এখানে এত হাসাহাসি হচ্ছে কেন? চুপচাপ বসে থাকলেই তো পারো। ম্যাম, এটা তো বিয়ে বাড়ি, এখানে একটু হাসাহাসি না হলে কি মানায়? আপনি আসুন আমাদের সাথে গল্প করুন। আমি এখন গল্প করব না, এবং তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। বলে মায়া সকলের সামনে আমার হাত ধরে ছাদে নিয়ে এলো। বিয়েবাড়িতে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় ছাদে কেউ নেই। মায়া আমাকে দাঁড় করে দিল, তারপর আমার সামনে দাঁড়িয়ে শক্ত করে কলার ধরে বলল, অন্য মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে তাই না? মেয়েদের সাথে কথা বলতে কার ভালো লাগে না শুনি? এমনভাবে আমার সাথে কথা বলতে পারো না। আপনি আমার কে যে আপনার সঙ্গে কথা বলবো? মন থেকে বিশ্বাস করলে জানতে পারবে আমি তোমার কে। আমার এত কিছু জানার দরকার নেই, আগে আপনি আমার কলার ছাড়ুন। বলে কলারটা ছাড়িয়ে নিলাম। তখন মায়া ছলছল চোখে আমাকে বলল, তুমি প্লিজ আমাকে আরও একটা সুযোগ দাও, আর কখনো তোমাকে ছেড়ে যাব না, সব সময় তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো। প্লিজ তুমি আর একটা সুযোগ দিয়ে দেখো। এটা সম্ভব না। কথাটা বলে ছাদের দরজার দিকে তাকালাম, দেখলাম দরজার কাছে সোহান দাঁড়িয়ে আছে। আমাদের কথা শেষ হওয়া মাত্র সোহান আমার কাছে এসে বলল, তুই ওকে আরেকটা সুযোগ দিয়ে দেখ। সোহান, তোকে একটা কথা কতবার বলতে হয়, এটা আমি পারবো না। কেন পারবি না? সকল মানুষ জীবনে একটা করে ভুল করে থাকে, এটা নিয়ে সারা জীবন পড়ে থাকলে তো হবে না। আমি এখন এইসব নিয়ে কথা বলতে চাই না, তুই আমার সাথে নিচে চল, মাইকে দেখতে আমার ভালো লাগছে না। আমি পরে যাব, তার আগে আমার কথা শোন। তোর যেগুলো কথা আছে সেগুলো পরে বলিস, এখন শুনতে পারবো না। কথাটা বলে আমি নিচে নেমে এলাম। নিচে এসে একটা ফাঁকা চেয়ারে বসলাম। অন্যদিকে সোহান মাইকে বলছে, ম্যাম, সাজ্জাদ তো আপনার এই সব ব্যবহার পছন্দ করছে না, তবুও আপনি ওর সাথে এমন ব্যবহার কেন করছেন?
না বুঝলে তোমাকে আমার জায়গায় ভেবে দেখো, তুমি কি করতে? আপনার জায়গায় থাকলে আমিও এটাই করতাম। তাহলে এখন এসব বাদ দিয়ে সাজ্জাদকে একটু বোঝানোর চেষ্টা করো প্লিজ। ঠিক আছে ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। এবং ম্যাম, আপনাকে বলে রাখি, আপনি আজকে থেকে সাজ্জাদের সামনে একটু কম আসার চেষ্টা করবেন। আমি ভেবে নিয়েছি আমি কি করব। এটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। ঠিক আছে। সোহানও আরও কিছু না বলে নিচে এসে আমাকে খুঁজতে লাগলো। এদিকে আমি সোহানকে দেখছি কাকে যেন খুঁজছে, তাই আমি ওকে আমার কাছে ডাকলাম। আমার কণ্ঠ শুনে সোহান আমার কাছে এসে বলল, কোথায় ছিলি তখন? কখন থেকে খুঁজছি তুই জানিস? আমি তো এখানে আছি, সে কখন থেকে বসে আছি। ও আচ্ছা, চল, অনেকক্ষণ হয়ে গেছে, এখন চল খেয়ে আসি। ঠিক আছে চল। তারপর আমরা দুজনে খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর সোহানকে বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিলাম। আসলে আমি বাসায় যাব না, আজকে ছুটির দিন, তাই রাত পর্যন্ত ঘোরাঘুরি করব। রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং মায়ের কথা ভাবছিলাম। সোহানের কথাটাই ঠিক, প্রত্যেক মানুষ জীবনে একটা ভুল করে থাকে। সেই ভুলটা নিয়ে যদি সারা জীবন এভাবে বসে থাকি তাহলে তো আর হবে না। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। অবশেষে ঠিক করলাম মাকে আরেকটা সুযোগ দেব, তবে সুযোগটার কথা আমি মাকে বলবো না। কয়েকদিন ওকে কষ্ট দিয়ে দেখব, যদি মায়ের ভালোবাসা সত্য হয়ে থাকে তাহলে ওকে আপন করে নেব। নদীর পাড়ে বসে বাদাম খাচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার পাশে কে এসে বসলো। পাশে তাকিয়ে দেখি মায়া। অন্য সময় হলে মাকে এখানে কয়েকটা থাপ্পড় মারতাম, কিন্তু আমি এখন দেখতে চাই মায়া আমাকে ভালোবাসে কিনা। আজকে মেয়েটার মাথায় একটু বুদ্ধি এসেছে, আমার থেকে একটু দূরে বসেছে, যেন স্পর্শ না লাগে। আমি কিছু না বলে বাদাম খাচ্ছিলাম, তখন মায়া আমাকে বলল, আচ্ছা, আমাকে একটা কথা বলবে? হ্যাঁ বলুন, কি জানতে চান? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, একজনকে ভালোবাসি। কিন্তু কেন? সেটা কে, একটু বলা যাবে? সেটা আপনি কয়েকদিন পরে জানতে পারবেন, এখন না হয় নাই বললাম। না, এখন বলো প্লিজ। বলে অনেকবার অনুরোধ করলো, কিন্তু আমি নাম বললাম না। আমি কাকে ভালোবাসি সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। মা অনেক জোরই করছে নামটা বলার জন্য, তখন আমি বললাম, আপনি তার নামটা জেনে কি করবেন? তাকে খুন করব। তাকে খুন করবেন কেন সেটা একটু বলবেন? আমার ভালোবাসাতে ভাগ বসিয়েছে, তাই ওকে খুন করব। তাই তোমাকে বলছি তুমি নামটা একটু বলো। আচ্ছা, চেষ্টা করলেও আমি এখন বলবো না। আচ্ছা, না বললে? আমি কিছু বললাম না। আজকে কী কারণে যেন মায়ের সাথে সময় কাটাতে ভালো লাগছে। অনেকে বলবেন মাকে ভালোবাসি কি না, মাকে তো অনেক আগে থেকে ভালোবাসি, তবে সেটাতে অনেক মান অভিমান জমা হয়ে আছে। তাই মাকে একটু সুযোগ দেব, যদি সেই মান অভিমান ভুলে আবার ভালোবাসা জাগিয়ে তুলতে পারে তাহলে ওকে আপন করে নিব, না হলে নিব না। বসে বসে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, তখন মায়া আবার আমাকে বলল, কত বছর পর আবার তোমার সাথে বসে থেকে সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ বলেন, কি প্রশ্ন? আমাকে কি আর একটা সুযোগ দিতে পারবে না, আমার ভালোবাসা কতটা সত্য সেটা দেখানোর জন্য? সেটা সুযোগ আপনি পাবেন না, তাই এটা নিয়ে কথা না বলেই ভালো হবে। প্লিজ, তুমি আমাকে আর একটা সুযোগ দাও। হবে না। সত্যি বলছি, এবার আর তোমাকে ছেড়ে যাব না, সব সময় তোমার সাথেই থাকবো। আর একবার এসব কথা বললে আমি চলে যেতে বাধ্য হব। আমার রাগী গলা শুনে মায়ের কিছু বললো না, চুপচাপ বসে রইল। আমি ভেবেছিলাম হয়তো বা আর কিছু বলবে না, কিন্তু মায়ের সেটা ভুল প্রমাণ করে দিয়ে আমাকে বলল, আচ্ছা, তুমি যেহেতু আমাকে সুযোগ দিবে না, তাহলে সেটার কথাও তোমাকে বলবো না। আমি চুপ করে আছি, কিছু বলছি না। আচ্ছা, তুমি কালকে অফিসে আসবে কি? হ্যাঁ আসবো। কেন? না, তাই এমনি বললাম। আচ্ছা থাকো, আমাকে এখন বাসায় যেতে হবে। আপনি চলে যান, আমার বাসায় যেতে দেরি হবে। মায়ে কিছু না বলে আমার গালে একটা কিস করে চলে গেল। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম, তবে কিছু বললাম না। ওর সব ব্যবহার হিসেবে খাতায় তুলে রাখছি, কালকে থেকে ওকে দেখাবো কষ্ট কি জিনিস। মায়ে চলে যাওয়ার পর আমি আরও কিছুক্ষণ নদীর পাড়ে বসে থাকলাম। তারপর আমি বাসায় চলে এলাম। বাসায় এসে রান্না করছিলাম, তখন হঠাৎ করে সোহান কল দিল। কলটা রিসিভ করতে ওপাশ থেকে সোহান বলতে লাগলো, হ্যালো, হ্যাঁ বল। কালকে কি অফিসে আসবি? হ্যাঁ আসবো তো, তবে এটা জিজ্ঞেস করছিস কেন? না, এমনি বললাম আর কি, তাহলে সকালে দেখা হবে। ঠিক আছে। তারপর সোহান কলটা কেটে দিল। আমিও রান্না করে রাতের খাবার খেয়ে ঘুমাতে যাব, তখন মায়ের নাম্বার থেকে একটা মেসেজ এলো। আমি মেসেজটা চেক করলাম, তাতে লেখা আছে, মিস্টার, ডিনার করেছো কি? আমি মেসেজে রিপ্লাইয়ে লিখলাম, হ্যাঁ করেছি, এবং এখন আমি কথা বলতে পারবো না, সকালে অফিস আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। যা বলার সকালে বলবেন, এখন বাই। মেসেজটা পাঠিয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দেখি বাসার সামনে জান্নাত যাচ্ছে।
তখন আমি জান্নাতকে আমার কাছে ডেকে বললাম, এখান দিয়ে কোথায় যাচ্ছ? এই তো ভাই অফিসে যাচ্ছি। আপনি অফিসে যাবেন না? হ্যাঁ, আমিও তো অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। তাহলে তো একসাথেই যাওয়া যায়, কি বলেন? হ্যাঁ, অবশ্যই চলো। তারপর আমরা দুজনে গল্প করতে করতে অফিসে চলে এলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসে কাজ করছি, তখন পিয়ন এসে বললো, ম্যাম ডাকছে। ঠিক আছে, আমি যাচ্ছি। পিয়ন চলে যাওয়ার পর আমি ব্যাগটা রেখে ম্যামের কেবিনে গেলাম। ম্যামের কেবিনে গিয়ে দেখি মায়ের চেয়ারে বসে কান্না করছে। তখন আমি মায়ের কাছে গিয়ে বললাম, আপনি আমাকে ডেকেছেন? মায়া আমার কথার উত্তর না দিয়ে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুমি আমার সাথে এমন করছো কেন বলো তো? সেটা আমার থেকে আপনি ভালো জানেন, এবং আমাকে অন্য মেয়েদের সাথে কথা বলতে দেখলে আপনার সমস্যা কি? তোমাকে অন্য মেয়েদের সাথে আমি সহ্য করতে পারি না, আমার অনেক কষ্ট হয়। মনে মনে বললাম, এটুকুতেই কষ্ট পেয়ে এই অবস্থা? আমি তো এর থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি। তার সবটুকু মায়াকে দেব, তারপর ওকে আপন করে নেব। আমি কিছু বলছি না দেখে মায়া আবার বলল, কি হলো, তুমি কিছু বলছো না কেন? বলার মতো কিছু নেই। এটুকু কষ্ট পেয়ে এমন অবস্থা, তাহলে ভাবেন আমি এত বছর ধরে কীভাবে আছি। আমি সব বুঝতে পারছি। এখন তুমি শুধু আমাকে একবার আপন করে নাও, দেখবে তোমার সব কষ্ট আমি ভুলিয়ে দেব। মায়ের এমন কান্না আমার কাছে ভালো লাগছে না। মনে হচ্ছে মায়েকে তোলে বুকে জড়িয়ে নিই, কিন্তু সেটা এখন করলে মায়ের শাস্তি দেওয়া হবে না। কি হলো, কিছু বলছো না কেন? আমার ভাবার জন্য কিছু সময় লাগবে। তোমার যত সময় লাগে তুমি নাও, সমস্যা নেই। তারপর আমি কিছু না বলে মায়ের কেবিন থেকে বের হয়ে সোহানের কাছে এলাম। আমার চিন্তা আমাকে মুখ দেখে সোহান বলল, কি হয়েছে, তোকে এত চিন্তিত লাগছে কেন? কি করব বুঝতে পারছি না। কি বলবি সেটা আমার সাথে শেয়ার কর, তাই তো হয়। সোহানকে সব ঘটনা খুলে বললাম। ও আচ্ছা, তুই এখন কি মায়াকে ভালোবাসিস? সেটা তো অনেক আগে থেকেই বাসি, কিন্তু সেটার উপর অনেক রাগ অভিমান জমে আছে। সেই রাগ অভিমানগুলো সব ভুলে গিয়ে মায়াকে আপন করে নে। আমি আর কিছু না বলে সোহানের ড্রেস থেকে নিজের ড্রেসকে এলাম। আজকে কেন যেন কাজ করতে মন চাইছে না, শুধু মায়ের চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। সেদিনের মতো অফিস শেষে বাসায় এলাম। আজকে মায়া অনেকবার কথা বলতে এসেছে, কিন্তু আমার ভালো লাগছিল না দেখে ওর সাথে কথা বলিনি। বাসায় এসে অনেকক্ষণ ভাবলাম, সবশেষে ঠিক করে নিলাম কালকে মাকে প্রপোজ করব। ওকে আর কষ্ট দেব না। এটা তো গেল আমার কথা। অন্যদিকে মায়া অফিস থেকে ফিরে এসে মায়া নিজের রুমে কান্না করেই চলেছে। মায়ের মনে ভয় হচ্ছে আমাকে মেনে নিব কিনা, সেজন্য কান্না করছে। মায়ের বাবা একটা কাজে বাসার বাইরে গিয়েছিল। বাসায় এসে দেখে মায়া প্রচুর কান্না করছে। তাই মায়ের বাবা বলল, কি হয়েছে, এত কান্না করছিস কেন? বাবা, আমি সবকিছু হারিয়ে ফেললাম বোধহয়। কি হয়েছে, আমাকে সব খুলে বল। মায়া ওর বাবাকে আমার এবং মায়ের ঘটনাগুলো খুলে বলল। সেটা শুনে মায়ের বাবা বলল, তুই কি সাজ্জাদকে ভালোবাসিস? বাবা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমারও সাজ্জাদকে পছন্দ, তুই চিন্তা করিস না। আমি সাজ্জাদদের সাথে কথা বলে দেখছি কি করা যায়। সাজ্জাদ রাজি থাকলে কালকে তোদের বিয়ে দেব। ঠিক আছে। আমাকে সাজ্জাদদের বাসার ঠিকানা দে, ওর সাথে কথা বলে আসি। বাবা, আমাকে নিয়ে চলো প্লিজ। তুই পরে যাস, আমি গিয়ে ওর সাথে কথা বলে আসি আগে। তারপর মায়া ওর বাবাকে আমার ঠিকানা দিল। মায়ের বাবা আমার বাসার উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে আমি রুমের ভিতর কিছু কাজ করছিলাম, তখন হঠাৎ করে আমার কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দেখি মায়ের বাবা দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমি অবাক হলাম, তাই বললাম, স্যার আপনি এখানে? এসেছি তোমার বাড়ি, জরুরি কিছু কথা বলতে। ও আচ্ছা, ভেতরে আসুন। মায়ের বাবা ভেতরে এসে খাটের উপর বসলেন। তারপর আমাকে বললেন, একটা ভুল করে থাকে সেটা নিয়ে এত বেশি রেগে থাকা ভালো না। স্যার আপনার কথা আমি বুঝতে পারছি, আমি এখন আর মায়ের উপর রেগে নেই। তাহলে তুমি আমার মেয়েকে এভাবে কষ্ট দিয়েছো কেন? আমি মায়েকে বোঝাতে যাচ্ছি যে কারো মন ভাঙলে কেমন লাগে। এবার তোমার কাছে আমার একটা অনুরোধ, সেটা কি তুমি রাখবে? হ্যাঁ বলুন, আমি রাখার চেষ্টা করব। তুমি আমার মেয়েকে আর কষ্ট দিও না, তুমি ওকে বিয়ে করে নাও প্লিজ। আমার হাত ধরে। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? কোথায় আপনার এবং কোথায় আমি? আমার মতো এতিম ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন? দেব। আমার কাছে আমার মেয়ের সুখ এই সব কিছু। তুমি প্লিজ আমার কথায় না করো না। আমি মনে মনে ভাবলাম মায়ের সাথে একটু মজা করা যাক। এমন মজা করবো যেটা কিনা সে কখনোই বলবে না। কিন্তু এটা মায়ের বাবা মানবে কি না সেটা তবুও একবার বলে দেখি। মায়ের বাবাকে বললাম, আচ্ছা আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে কালকেই তোমাদের বিয়ে দেব। আমার কথাটা তো শেষ করতে দিন। ঠিক আছে, বলো কি কথা। আমি যে মায়েকে বিয়ে করবো এটা ওকে বলবেন না।
বলবেন যে সাজ্জাদ তোকে বিয়ে করবে না, তাই অন্য ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে এসেছি। এটা করলে মায়া যদি অন্য কিছু করে ফেলে তাহলে? আমি জানি মায়া কিছু করবে না। আমি মায়ের সাথে মজা করার জন্যই এই কথা বললাম। আপনি গিয়ে ওকে এই কথাটা বলবেন, কেমন? ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি তাহলে এখন আসি। বলে মায়ের বাবা চলে গেল। আজকে আমি খুব খুশি, কারণ আমি যাকে ভালোবাসি তাকে নিজের করে পাবো। পকেট থেকে ফোনটা বের করে সোহানকে কল দিয়ে কাকার চায়ের দোকানে আসতে বললাম। সোহানকে আসতে বলে আমি বাসা থেকে বের হয়ে কাকার চায়ের দোকানে গিয়ে দেখি সোহান বসে আছে। আমার হাসি মাখা চেহারা দেখে সোহান বলল, আজকে এত খুশি খুশি কেন? সেটা জানলে তুইও অনেক খুশি হবি। কি এমন খুশির খবর সেটা একটু আমাকেও বল। মায়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কালকে আমাদের বিয়ে। মানে কখন কি হলো? সোহানকে সব ঘটনা খুলে বললাম। এটা শুনে সোহান অনেক খুশি হলো। তারপর আমরা দুজন মিলে গল্প করতে লাগলাম। অন্যদিকে মায়ের বাবা বাসার ভিতরে ঢুকতে মায়া দৌড়ে তার কাছে গিয়ে বলল, বাবা সাজ্জাদ কি বললো তোমাকে? আমাকে বিয়ে করবে কি? আমাকে ক্ষমা করে দিস, সাজ্জাদ তোকে বিয়ে করবে না, তাই অন্য একটা ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে এসেছি। এই কথা শোনার পর মায়া অনেক কান্না করতে লাগলো এবং বলল, আমি তোমাকে পাঠিয়েছি কিসের জন্য এবং তুমি কি করে এলে? আমি শুধু সাজ্জাদের ছাড়া আমি আর কারো না। তুই চিন্তা করিস না। না বাবা, যে জীবনে সাজ্জাদকে পাবো না সেটা রেখে আমার কোনো প্রকার লাভ নেই। কথাটা বলে মায়া টেবিল থেকে ফল কাটার ছুরিটা নিয়ে নিজের হাত কেটে ফেললো, যার কারণে হাতে প্রচুর রক্ত পড়তে লাগলো। তখন মায়ের বাবা তাড়াতাড়ি করে মায়ের হাত ধরে বলল, তুই পাগল হয়ে গেছিস নাকি? মায়ের হাতে রক্ত বের হওয়ার কারণে মায়া বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। তখনই সে জ্ঞান হারিয়ে ফেললো। মায়ের বাবা দেরি না করে ডাক্তারকে কল দিয়ে তার বাসায় আসতে বলল। এদিকে আমি সোহানের সাথে কথা বলছি, তখন আমার ফোনে একটা কল এলো। ফোনটা বের করে দেখি মায়ের বাবার নাম্বার, তাই কলটা রিসিভ করলাম। তখন মায়ের বাবা ওপাশ থেকে বলতে লাগলো, কোথায় তুমি? কেন স্যার, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি করে আমার বাসায় চলে এসো, মায়ার অবস্থা খুবই খারাপ। আচ্ছা আপনারা থাকুন, আমি আসছি। আমি ফোনটা রেখে দিয়ে দেরি না করে বেরিয়ে পড়লাম মায়ের বাসার দিকে। জানি না মায়া আবার কী কাজ করে বসলো। তাড়াতাড়ি করে মায়ের বাসায় গিয়ে কলিং বেল বাজালাম। তখন মায়ের আম্মা এসে দরজা খুলে দিল। আমি তার সাথে কথা না বলে মায়ের বাবার কাছে গিয়ে বললাম, স্যার কী হয়েছে, আমাকে বাবা আসতে বললেন কেন? তোমার কথা অনুযায়ী মায়াকে বলেছি, সেটা শুনে মায়া হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছে। মায়া এখন কোথায়? ওর বাবা বললো রুমে আছে, ডাক্তার হাতে ব্যান্ডেজ করেছে। আমি আর কিছু না বলে মায়ের রুমের দিকে যেতে লাগলাম। আজকে আমার জন্য মায়ের এই অবস্থা। আমি যদি এই মজা না করতাম তাহলে এমনটা আর হতো না। আজকে মায়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। মায়ের রুমের সামনে এসে দরজা খুলে ভিতরে গেলাম। মায়েকে বিছানার উপর শুয়ে রাখা হয়েছে, বিছানা দিয়ে রক্ত মাখামাখি। মায়ের এমন অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারলাম না। মায়ের কাছে যাবো এমন সময় ডাক্তার আমাকে আটকে বললেন, আর আপনি এভাবে রোগীর কাছে যেতে পারবেন না। কেন? ওনার এখন ঘুমের প্রয়োজন। শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, আর একটু দেরি হলে ওনার অবস্থা আরও খারাপ হয়ে যেত। আমি ওর কাছে গিয়ে বসে থাকতে পারি? সেটা পারবেন, তবে ওনার ঘুমের ডিস্টার্ব করতে পারবেন না। ঠিক আছে। ডাক্তার আমাকে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পর মায়ের বাবা আমাকে ডেকে বললেন, ডাক্তার কি বলল? না স্যার, এখন আর চিন্তার কোনো কারণ নেই এবং পারলে আমাকে ক্ষমা করে দেবেন। তোমাকে আমি ক্ষমা করব না, তোমাকে শাস্তি পেতে হবে। আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেটাতে রাজি। শাস্তিটা হলো তুমি আমার মেয়েকে বিয়ে করবে এবং সারা জীবন ওর সঙ্গে থাকবে। কথাটা বলে উনি হেসে দিলেন। ওনার এমন কথা শুনে আমি অনেক খুশি হলাম। আমি কিছু বলবো তার আগে মায়ের বাবা বলল, যাও মায়ের কাছে যাও, আমি তোমাদের বিয়ের আয়োজন করছি। বলে উনি চলে গেলেন। আমি দেরি না করে মায়ের রুমে চলে গেলাম। মায়ের রুমে গিয়ে ঘড়ির দিকে তাকালাম, দেখলাম রাত 8টা বাজে। মা এখন ঘুমোচ্ছে, শরীর খারাপ, তাই মায়েকে আর ডাকলাম না। চুপ করে গিয়ে মায়ের পাশে বসে ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতে লাগলাম। ঘুমন্ত অবস্থায় মায়েকে অনেক সুন্দর লাগে। কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করে টিপতে লাগলাম। সেদিন সারা রাত মায়ের পাশে ওভাবে বসেছিলাম। মায়ের আম্মু এসে অনেকবার খাওয়ার জন্য ডেকে গেছে, তবুও আমি খাবার খাইনি। মায়ের পাশে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছিলাম খেয়ালই নেই। ঘুম ভাঙলো নরম হাতের স্পর্শে। চোখ খুলে তাকিয়ে দেখে মায়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে উঠতে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 8টা বাজে। তাই মায়াকে বললাম, কি আমার সাথে কথা বলবে না? মায়ের হাতটা ধরে বললাম, আপনি কে এবং এখানে কি করছেন? এখানে কি করবো মানে? আমার হবু বউয়ের কাছে এসেছি। মায়াকে আমার দিকে ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু মায়া আমার দিকে ঘুরছে না। রাগে অভিমানে উল্টো দিকে শুয়েছে।
তাই মা আমার কাছ থেকে ওর হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। কি আপনার হবু বউ? আমি আবার মায়ের হাতটা ধরে বললাম, আমি যার হাত ধরে আছি সেটাই আমার হবু বউ। আমি কারো হবু বউ না, প্লিজ আপনি এখান থেকে চলে যান, আপনার সাথে কথা বলতে চাই না। সত্যি বলছি, চলে যাব কিন্তু। যান, আপনাকে আমার দরকার নেই। ঠিক আছে থাকো, চলে গেলাম। এই বলে মায়ের কাছ থেকে উঠে আসতে যাব, তখনই মা আমার হাত ধরে টেনে দিয়ে আমার বুকে মাথা লুকিয়ে বলল, আমি চলে যেতে বলেছি তাই এভাবে চলে যাবে নাকি? তুমি খুব পচা, আমাকে একটুও ভালোবাসো না। ভালো না বাসলে কি তোমাকে বিয়ে করতাম? আমি জানি না। আচ্ছা তুমি হঠাৎ করে এই কাজটা করতে গেলে কেন? আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাবে তাই। আরে পাগলি, তোমার বিয়ে অন্য কারোর সাথে না, আমার সাথে হচ্ছিল। মানে? আসলে আমি তোমার সাথে মজা করার জন্যই তোমার বাবাকে বলেছিলাম যে এটা বলে যেন। আমার এবং মায়ের বাবার কথা সব খুলে বললাম। আমার পুরো ঘটনা শুনে মায়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যা, তোর সাথে আমি আর কোনো কথা বলবো না। বলে আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরে নিল। আমিও কম কিসে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, আরে তো রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার সাথে মজা করার জন্য এমন কাজ করেছিলাম। আমি কি জানতাম নাকি তুমি এমন একটা কাজ করবে? তখন মায়া আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুমি জানো আমার বিয়ে অন্য একটা ছেলের সাথে হবে, এটা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি। মনের ভেতর জেদ নিয়ে বসেছিলাম, তোমার না হলে আর কারো হব না, তাই এই কাজটা করেছিলাম। যা করার করেছো, এরপর থেকে আর এমন কাজ করবে না। করলে তোমার খবর আছে। ঠিক আছে। আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে? একটা কেন, 1000টা প্রশ্ন করো, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তুমি সত্যিটা জানলে কিভাবে? সেটা অনেক বড় কাহিনী, পরে এক সময় বলবো। না, তুমি এখনই বলো। আসলে তুমি যে ইরার সাথে এমন কাজ করবে সেটা আমার বিশ্বাস হয়নি, তবে আমার মান অভিমানের জন্য তোমার কাছে যায়নি। তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি সব সময় কান্না করতাম, তবে সেটা সবার আড়ালে। মাঝে মাঝে তোমার নাম্বারে কল দিতাম, কিন্তু সেটাও বন্ধ বলতো। এইভাবে কয়েক বছর কেটে যায়, আমার পড়াশোনাও শেষ। যেদিন এই শহরে আসতে যাব সেদিন কি একটা যেন ফেসবুকে ঢুকেছিলাম। অনেক বছর ধরে ফেসবুকে না আসার কারণে অনেক মেসেজ জমা হয়েছিল, মেসেজগুলো চেক করছিলাম, তখন ইরার একটা মেসেজ আমার সামনে আসে। সেটাতে লেখা ছিল, আমি অনেক বড় ভুল করেছি, যেটার শাস্তি আমাকে পেতে হচ্ছে। তুই একটু আমার পাশে আসবি? তোর সাথে কথা আছে, তোর নাম্বারটাও আমার কাছে নেই, তাই তোকে কল দিতে পারছি না। আমি মেসেজটা পড়ে আর দেরি করিনি, ইরার আগের ঠিকানায় চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে ইরাকে পাইনি। পরে জানতে পারি ওরা নাকি ওখান থেকে চলে গিয়েছে। তখন আমি আমাদের কলেজের একটা ছেলের সাহায্যে ইরার বাসা খুঁজে বের করি। তারপর আমরা ইরার বাসায় যাই, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি ইরা মারা গেছে। কথাটা বলে মায়া কান্না করতে লাগলো। আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে বললাম, বাকিটা আমি জানি, আর বলতে হবে না। তুমি কিভাবে জানো? তুমি যে ছেলেটাকে নিয়ে গিয়েছিলে সে আমাকে বলেছে। তার মানে তুমি জেনে শুনে আমাকে কষ্ট দিচ্ছিলে? অবশ্যই। এটা শোনার পর মায়া আমাকে মারতে লাগলো। অনেকক্ষণ মারার পর বলল, সব জানতে তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন? তোমাকে কষ্ট দিয়েছি তোমাকে বোঝানোর জন্য যে আমি কেমন কষ্টে আছি। আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না আসল ঘটনা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি কিভাবে বিশ্বাস পেলে যে আমি এর আগে কিছু করিনি? এরা সব কিছু চিঠিতে লিখে গিয়েছে, সেটা পড়ে আমার কাছে পুরো ঘটনা ক্লিয়ার হয়ে গেছে। আমি কি চিঠিটা দেখতে পারি? আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। বলে মায়া ইরা লেখা চিঠিটা আমার হাতে দিল। আমার জানার খুব আগ্রহ ইরা এই চিঠিতে কী লিখে গিয়েছে, তাই চিঠিটা খুলে পড়তে লাগলাম। চিঠিতে মায়ের জন্য লেখা হয়েছিল, তাই সব জায়গায় মায়ের নাম ব্যবহার করে লিখেছে। আমি জানি যখন তুই এই চিঠিটা পড়বি তখন বোধহয় আমি থাকবো না। মায়া, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি, সেটা শাস্তি আমি এখন পাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। জানি না সত্যটা জানার পর তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, তাই আগেই চেয়ে নিলাম। সেদিন যে ঘটনা দেখেছিলে সেটা সম্পূর্ণ আমার সাজানো নাটক ছিল। আমি তোমাদের দুজনকে আলাদা করার জন্য কাজটা করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এই কাজটা করা আমার ঠিক হয়নি। আমার ক্যান্সার ধরা পড়েছে, হয়তো এই পাপটা করার জন্য আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন। পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি ইরা। চিঠিতে পড়ে আমি কিছু বুঝতে পারলাম না। মায়া আমার হাত থেকে চিঠিটা নিয়ে বলল, আমি জানি তুমি এই চিঠিটার কথা বোঝোনি, কিন্তু আমি এইটুকু কথার সব কিছু বুঝে গিয়েছি। তুমি কিভাবে জানলে? আমি আর কিছুই বুঝিনি। তোমাকে ভালোবাসি। আচ্ছা আমরা বিয়ে করব কবে? তখন মায়ের বাবা রুমের ভিতর প্রবেশ করে বলল, আজকে সন্ধ্যায় তোদের বিয়ে হবে। এটা শুনে মায়া খুশি হয়ে বলল, তুমি যেটা করবে সেটাই হবে।
তোরা তোদের বন্ধুদের আসতে বল। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি বলে দেব। ঠিক আছে, তাহলে থাক, হাতে অনেক কাজ আছে। বলে মায়ের বাবা চলে গেলেন। তখন মায়া আমার কাছে এসে হাত ধরে বলল, আমাকে কথা দাও, আমাকে আর কখনো এমন কষ্ট দেবে না। কখনো দেব না। তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে যাবে না। কথা দিলাম, কখনো তোমাকে ছেড়ে যাব না। তখন আবার কেউ মায়ের রুমে ঢুকে পড়ল। আমি দরজা দিকে তাকিয়ে দেখি সোহান এবং সোহানের বউ এসেছে। আমার এবং মায়ের কথা বলা দেখে সোহান বলল, কথা সারা জীবন বলতে পারবি, এখন চল আমার সাথে। কোথায় যাব? কোথায় মানে? সন্ধ্যায় তোদের বিয়ে, তোদের রেডি করাতে হবে তো নাকি? ঠিক আছে, তোরা যা, আমরা আসছি। না, এখন গেলে তোকে সাথে করে নিয়ে যাব, তুই চল আমাদের সাথে। তখন আমি মায়াকে বললাম, তাহলে থাকো, রাতে কথা হবে এবং নিজের খেয়াল রেখো। এটা বলে সোহান আমাকে অন্য একটা রুমে নিয়ে এলো। সারাদিন সে রুমের ভিতরে আমি আর সোহান গল্প করলাম। সন্ধ্যায় কাজে এসে আমাদের বিয়ে পড়ে গেল। আজকে থেকে আমাদের নতুন পথ চলা শুরু। সবাই দোয়া করবেন যেন সারা জীবন একসাথে কাটাতে পারি। এ বলে গল্প শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ। আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।